সবাই নতুন পুরানো দ্রুত চলে আসেন, খাতা এবং কলম নিয়ে দ্রুত টেবিলে বসে যান। আজকে হচ্ছে আমাদের 64তম ক্লাস। সবাই একটু অ্যাক্টিভ হন, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট দিন। সরি, এটা তো 63তম ক্লাস। হ্যাঁ, খালেদা ওয়ালাইকুম সালাম, শরীফ ভাই ওয়ালাইকুম সালাম। সবাই একটু কমেন্ট দেন কে কোথা থেকে আমাদেরকে দেখছেন। সবাই একটু অ্যাক্টিভ হন, সবাই খাতা কলম নিয়ে বসে যান টেবিলে আমাদের সাথে সাথে। গণিত এবং ইংরেজি আমার ক্লাস করবেন। আমি হচ্ছে পড়ায় বিশ্বাসী কম, লেখায় বিশ্বাসী। আর আমি আপনাদের পড়াবো কম না, পড়াবো প্রচুর, লেখাবো প্রচুর, সব কিছুই করবো বেশি, কিন্তু আপনাদেরকে দিয়ে আমি লেখাবো প্রচুর। যত লিখবেন তত বেশি শিখবেন। রুবি, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, ভালো আছি। ফার্স্ট কমেন্ট আমার, জি শরীফ ভাই না, ফার্স্ট কমেন্ট না, আপনার কমেন্ট আমি সেকেন্ড দেখছি। জি আপনার কমেন্ট ফার্স্টে, তারপরে 2 নম্বর কমেন্ট আসছে খালেদা আক্তার পাবনা থেকে। আসি স্যার, ধন্যবাদ। সিলেট থেকে আসেন রুবি, সবাই কমেন্ট দেন দ্রুত। ঠাকুরগাঁও থেকে আসেন ইয়াসমিন, ওয়ালাইকুম সালাম। রায়সা আফরিন, দ্রুত দ্রুত দ্রুত। ওয়ালাইকুম সালাম জান্নাত। গতকালকে আমরা রুল দেখাইছিলাম কয়টা? 22টা নাকি আরও কম, 32 পর্যন্ত, 20 থেকে। আজকে 32 থেকে 50 পর্যন্ত, ঠিক আছে? 1.5 ঘন্টার ভিতরে দেখাই দেবো, আজকেই ক্লাস শেষ। আর যা দেখাচ্ছি ভালোই দেখাচ্ছি কিন্তু, তাই না? যথেষ্ট ভালো দেখাচ্ছি। যেখানে রাইট ফর্মস অফ ভার্বের উপরে আমি 20টা এমসিকিউ নিয়ে একটা ক্লাসের ভিতর শেষ করে দিতে পারতাম, কিংবা মনে করেন 20টা রুল নিয়ে আমি একটা ক্লাসের মধ্যে শেষ করে দিতে পারতাম, সেখানে আজকে আমাদের 3য় ক্লাস চলতেছে শুধুমাত্র মূল শিটের উপরে। মানে শুধু রাইট ফর্মস অফ ভার্ব না, রাইট ফর্মস অফ ভার্বের মধ্যে আমাদের যা কিছু আছে আমরা সব শিখে ফেলতেছি একই সাথে, ঠিক আছে? হোসেইন মারুফ, আমি মারুফ কাম ব্যাক করছি। জি মারুফ ভাই, পিকচার চেঞ্জ করছো কেন? মারুফ ভাই কি সেই ছোটো মারুফ? তাবা তো খুব ভালো রচনা লিখতেছে, ভালোই লেখেন, রচনা লিখলেও খারাপ হয় না, আমি বুঝতেছি, ভালো করতেছেন। 63 নম্বর ক্লাস জমা দেই নাই স্যার, একটু বিজি ছিলাম। জি দিয়ে দিন, আমি দেখি সবগুলোই ক্লাস। প্রচুর ঝালকাঠি থেকে আছেন তহিদুল। মাহফুজুর রহমান স্যার, ভালো আছি। তাবা ভালো আছি। হোসেন মারুফ রাজবাড়ি থেকে। রংপুর থেকে আছেন নীরব দাস নাকি? ও গালিব ভাই আছেন, গালিব ভাই হোমওয়ার্ক দিয়ে। নাজদিন নাহার, ভালো আছি। ইয়াসমিন তুপক কুমারকে মেনশন দিয়েছেন, তাই না? ময়মনসিংহ থেকে আল হাসান, মরিয়ম মৌরি। তাবা সিরাজগঞ্জ থেকে আছেন নাজদিন নাহার। রুবি আহমদ আলীকে মেনশন দিয়েছেন, অদ্রিকা রুশাকে মেনশন দিয়েছেন স্যার। লক্ষ্মীপুর থেকে আছেন জাহান তানি। এত কঠিন নাম কেন? আপনি অনেক বড় লোক বোঝা যাচ্ছে, ওদের নাম খুব কঠিন, তারা অনেক বড় লোক হয়। আর বাদশা ভাই, জি বাদশা ভাই হোমওয়ার্ক দিন। তাবা সঞ্জিদা, AIL গালিব, ফরিদ ভাই লক্ষ্মীপুর থেকে আছেন। রুবাই বিনতে কুড়িগ্রাম থেকে আছেন বাদশা। জি আমরা ক্লাস শুরু করব, তার আগে আবারও বলি যে আমি কিন্তু আপনাদেরকে দিয়ে প্রচুর লেখাই এবং প্রচুর লেখাবো। আমি আপনাদের পড়াবো কম তা না, আমি পড়াচ্ছি প্রচুর, দেখাচ্ছি প্রচুর, সবই দেখাচ্ছি। বেসিক থেকে অ্যাডভান্স যা কিছু আছে চাকরি পাওয়ার জন্য সব। শুধু বেসিকে চাকরি হবে না, আপনাকে অনেক অ্যাডভান্স লেভেলে পৌঁছাতে হবে, ঠিক আছে? কারণ কম্পিটিশনের যুগ, বুঝে নিত। 100 জনের ভিতর চাকরি হয়, দেখবেন বিভিন্ন মন্ত্রণালয়ে খুব ভালো ভালো সার্কুলার হয়, সেখানে 100 জনের ভিতর চাকরি হয় 1 জন, বুঝতে পারছেন? সুতরাং আপনাকে ওই লেভেলটাতে পৌঁছাতে হবে। আর মন্ত্রণালয়ের জবগুলো 11 থেকে 20তম গ্রেডের অনেক ভালো চাকরি, যে চাকরি দিয়ে কিন্তু প্রাইমারি নিবন্ধন কেনা যায়। সাদিয়া তাসনিম, প্রকাশ কুমার, তুপক কুমার, বিকাশ, তারপর আছেন তাবা, জান্নাতুল ইসলাম, রামিম শেখ, জান্নাতুল ইসলাম বগুড়া থেকে। আপনার কমেন্ট মনে হয় আমি সব থেকে একটু কম পড়ি, কারণ আপনারা তো আমার অনেক পুরানো। মাহফুজুর রহমান, আসেন ক্লাস শুরু করি। তাবা মাহফুজুর রহমান, আসেন। তাহলে আমরা এখন ক্লাস শুরু করবো কিসের উপর? আজকে হচ্ছে আমাদের ক্লাস রাইট ফর্মস অফ ভার্ব, 64তম ক্লাস। 64 মানে 1 থেকে 64, তাই না? মূলত আমাদের নিবন্ধন টার্গেট করে আমরা ক্লাস শুরু করলাম 50 নাম্বার থেকে। সেই ক্ষেত্রে বলা যায় নিবন্ধন টার্গেটের আমাদের 15তম ক্লাস। কিন্তু ইংলিশ তো আসলে বুঝেন, ইংলিশ তো আমি যা পড়াচ্ছি এগুলো প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, বিসিএস বলেন, 11 থেকে 20তম গ্রেড বলেন, সব চাকরির জন্য সমান তালে একই জিনিস, তাই না? ইংলিশ তো আর কোনো নির্দিষ্ট চাকরিভেদ করে হয় না, তাই না? যদিও কি যেন বলে, নিবন্ধনে কিছু চ্যাপ্টার কম আছে, নিবন্ধনের সিলেবাসটা একটু ছোট, তাই না? তাহলে আমরা কি পড়াচ্ছি? আমরা নিচ্ছি এখন ইংলিশ ক্লাস, রাইট ফর্মস অফ ভার্ব 64তম ক্লাস। খাতা এবং কলম নিয়ে বসে যান, আমার সাথে সাথে যতটুকু পারেন হোমওয়ার্ক করেন, হোমওয়ার্ক শেষে হোমওয়ার্কগুলো জমা দিন, ঠিক আছে? দেখাইন আমাকে। আর যদি আজকে সম্ভব না হয়, আগামীকাল সুন্দর করে হোমওয়ার্ক জমা দিবেন। হোমওয়ার্ক জমা না দিলে আপনি ভালো করতে পারবেন না, কারণ আমি তো জানি যে আপনি কীভাবে ভালো করবেন, ঠিক আছে? আমাদের হচ্ছে আজকে রাইট ফর্মস অফ ভার্বের উপরে, ওখানে এমসিকিউতে দিলাম 3টা ক্লাস, আর মূল শিটে অর্থাৎ রুলস রেগুলেশন অনুশীলনের মূল শিটে আমরা দিচ্ছি
আজকে হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস, মানে রাইট ফর্মস অফ ভার্বের উপরে আমার টোটাল 6টা ক্লাস চলতেছে। যেমন টেন্সের উপর দিয়েছিলাম 3টে ক্লাস, ভয়েসের উপর দিয়েছিলাম 3টে ক্লাস। দেখেন আপনারা কিন্তু এইগুলো শিখে যাচ্ছেন। এগুলো যখন শিখে যাচ্ছেন, এর পরবর্তীতে যখন এইগুলোর উপর আবার ক্লাস দেবো তখন কিন্তু সময় লাগবে না, সময় লাগবে অনেক কম, তাই না? এখন একটু সময় বেশি লাগবে। আমরা কোথা থেকে করবো আজকে? 30 নাম্বার রুল থেকে 30 নাম্বারই চলে আসছে। আসলে 30 নাম্বার থেকে শুরু করি। কি বলছে বলেন? গতকাল এই রুলটা দেখাইছিলাম না? দেখাইছিলাম। সবাই অ্যাক্টিভ থাকবেন। অ্যাক্টিভ থাকার জন্য আপনার 2টা কাজ, সেটা হচ্ছে ঘন ঘন কমেন্ট দিবেন। কমেন্ট দিলে আমার দিকে আপনার মনোযোগ থাকবে। যেহেতু আপনি আমার সামনে নেই, আপনার মনোযোগ আমি ধরে রাখতে পারবো না। 2 নাম্বার হচ্ছে, 1 নাম্বার কাজ আছে, 2 নাম্বার হচ্ছে কমেন্ট দিবেন। 1 নাম্বার কাজ হচ্ছে আপনি খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে যাবেন। টেবিলে বসে কী করবেন? আমার সাথে সাথে করবেন আর কমেন্ট দিবেন। এতে দেখবেন আমার দিকে আপনার ফুল কনসেন্ট্রেশন থাকবে। ঠিক আছে? তাহলে আসেন কি বলছে দেখেন। হাউ টু এরপরে ভার্বের বেস ফর্ম হয়। মোবাইলের সাউন্ড একটু কমাই নেই, নয়েজ কানে আসলে। স্যার কেমন আছেন? যুক্ত হয়ে গেলাম, ধন্যবাদ। ইমরান হোসেন, মরিয়ম, তাবাসসুম, এগুলো ইংলিশের মূল, যে মূলশির। রুবা, তারপর আছেন তাবা, কি আছেন? ইমতিয়াজ আহমেদ জাবরান ভাই কইছিলেন আপনাকে কম্পাসে, উত্তরা থেকে আছেন কামরুল। গীতাঞ্জলি দাস, গীতাঞ্জলি আছেন, রুহুল ভাই আইসছেন। মরিয়ম, সাদিয়া, সাদিয়া মানে হচ্ছে আমাদের একটা বান্ধবী ছিল চা দিয়া, তাই না? হাউ টু কীভাবে কী বলছে এখানে বলেন? হাউ টু এরপরে ভার্বের বেস ফর্ম হয়, মানে V1 হয়। হাউ টু এরপরে V1 হয়। এই বেস ফর্মটা লেখা এগুলো ভালো না, এগুলো থেকে সংক্ষেপে V1 লিখলে ভালো হয়, সংক্ষেপে বোঝা যায়। কারণ যত বেশি আপনি রুল পড়বেন তত বেশি আপনার মাথার ভিতরে কম রূপে অনুশীলন আসেন। কী বলছে দেখেন? হি ডিডেন্ট নো, সে জানতো না। হি ডিডেন্ট নো, সে জানতো না হাউ টু সুইম, কীভাবে সাঁতার কাটতে হয়। হি টট মি, সে আমাকে শিখিয়েছিল হাউ টু রিড, কীভাবে পড়তে হয়। হাউ টু সলভ, কীভাবে সমাধান করতে হয়। হাউ টু ড্রাইভ, কীভাবে গাড়ি চালাতে হয়। হাউ টু ফিক্স দ্য কম্পিউটার, কীভাবে কম্পিউটার। হাউ টু প্রিপেয়ার ফর দ্য এক্সাম। হাউ টু কী বলছে? হি লার্নড, সে শিখেছিল হাউ টু প্রিপেয়ার ফর দ্য এক্সাম। হাউ টু টেক প্রিপেয়ার হয়, ঠিক? হাউ টু টেক প্রিপারেশন ফর দ্য এক্সাম, প্রিপেয়ার হয় না। হাউ টু প্রিপেয়ার মানে হচ্ছে প্রস্তুত করা। হাউ টু টেক প্রিপারেশন ফর দ্য এক্সাম। তাহলে এটা অ্যান্সার দেন। অ্যান্সার তো দিয়েছিলেন, কোনটা সঠিক? দ্রুত আজকে কিন্তু শেষ করে দেবো, একটু ঝড়ের গতিতে যাবো। কারণ রাইট ফর্মস অফ ভার্বের উপরে শুধু একটা চ্যাপ্টারের উপরে আমাদের আজকে 6ষ্ঠ ক্লাস। আর আমার একটা ক্লাস মানে তো বুঝেন, প্রত্যেকটা ক্লাস আমার প্রায় 1 ঘন্টা 40 মিনিট 45 মিনিট করে, ও তার ভিতরে কয়েকটা ক্লাস ছিল 2 ঘন্টা। অ্যান্সার দিয়ে দেন, এটা দ্রুত অ্যান্সার দিয়ে দেন, দ্রুত দ্রুত দ্রুত। রুমান রাজা, আব্দুর রহমান, হাউ টু প্লাস V1 হয়, ঠিক আছে? তিথি আছে নগর থেকে, দ্রুত অ্যান্সার দেন। এটা একজন অ্যান্সার দেবেন, আমরা চলে যাবো পরেরটায়। দ্রুত দ্রুত দ্রুত। গতকাল আমরা কোথায় ইমতিয়াজ হাউ টু, তাই না? PDF প্রিন্ট করবো নাকি খাতায় লিখবো তাও বুঝি না। আপনি PDF প্রিন্ট করতে গেলে আপনার অনেক টাকা লাগবে, অনেক খরচ। এত PDF দিয়ে কী করবেন? PDF প্রিন্ট দিলে কী হবে? ওই PDFের মধ্যে টেবিলের কোনায় পড়ে থাকবে। PDF খুব জঘন্য জিনিস, আপনার PDF দরকার নেই। ভিডিও ক্লাস দেখবেন, আমি তো ভাবছিলাম আপনাদের PDFও দেবো না। PDF না দিলেই ভালো হতো, ঠিক আছে? PDF খুবই জঘন্য জিনিস। PDF আপনি সংগ্রহ করছেন মানে কি? আপনি মনে করবেন যে আপনার ইংরেজিতে আপনার সংগ্রহে আছে, মানে আপনার পড়ার দরকার, আপনি পড়বেন না। PDF বাদ ভাই। দেখবেন, ভিডিও ক্লাস করবেন, খাতায় শিখবেন, রাখবেন মাথায়, শেষ। PDF প্রিন্ট দিয়ে কী করবেন? PDF প্রিন্ট না দিয়ে আপনি বাজার থেকে বই কিনেন। আমার এই PDFের থেকে, আমার এই ক্লাসের থেকে বাজারে অনেক ভালো ভালো বই আছে, যে বইগুলো আমার এই ক্লাসের থেকে ভালো, আপনি পড়েন, ঠিক আছে? অর্থাৎ আপনি বই তো পড়বেন না, আপনি PDF তো পড়বেন না, ফেলে রাখবেন। সুতরাং PDF একটা জঘন্য জিনিস। এই জন্য আমি ভাবছিলাম যে আপনাদেরকে PDF-ই দিব না। ক্লাস আছে, ক্লাস দেখবেন, খাতায় করবেন। ক্লাস আছে, ক্লাস দেখবেন, খাতায় করবেন, শেষ। অ্যান্সার দিয়েছেন না? হ্যাঁ, 2 নম্বরটা অ্যান্সার দেন। শি আস্কড মি ড্যাশ নিউটন, শি আস্কড মি, এটা আমরা শেষ করেছিলাম কত? হাউ টু ইনস্টল দ্য নিউ কম্পিউটার, তাই না? হাউ টু ইনস্টল, ইনস্টলস আছে কিন্তু, ইনস্টলস না, এস না কিন্তু। হাউ টু ইনস্টল, এখানে আছে এস হবে না। বিফোরের পূর্বে, আফটারের পরে, প্রেজেন্ট পাস্ট ফিউচার, পারফেক্ট টেন্সে অথবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই টোটাল 8টা টেন্সে বিফোরের বলছে, বিফোরের পূর্বে এবং আফটারের পরে কি হয়? পারফেক্ট টেন্সটা হয়, পারফেক্ট সেন্টেন্সটা হয়, তাই না? এগুলো আমরা প্রচুর করছি, প্রচুর। আমরা আজকের এগুলো করব না। 31 নিচের কোন বাক্যটি সঠিক? এটা গতকাল আপনারা অ্যান্সার দিয়েছেন। নিচের কোন বাক্যটি সঠিক? এটা গতকাল আপনারা অ্যান্সার দিয়েছেন। আজকে মূলত আমাদের ক্লাস শুরু হবে এই যে 32 নাম্বার থেকে। এটাও যারা আমার পূর্বে ক্লাস করছেন তাদের কাছে অনেকটাই সহজ। কি বলছে দেখেন, শুরু করেন, পড়েন। রুহুল ভাই, জান্নাতুল ইসলাম, মরিয়ম, তুপক, রায়শা, এ হবে স্যার, বুঝতে পারছি। ক্লাস দেখবো আর ক্লাসে জমা দেবো। জি, জাবরান ভাই সম্ভবত একটু ডিসঅ্যাপয়েন্টেড, তাই না? নিশি, শেখ ফরিদ আহমদ, আলামিন। হাউ টু ইনস্টল, এখানে কি বলছে দেখেন? ন্যারেশন বা স্পিচ পরিবর্তন। প্রথম বাক্যটা দেখেন কি বলছে? আই
এরকম একটা সেন্টেন্স আছে, আই ড্যাশ টু ঢাকা নেক্সট মান্থ। একটা বাক্য আছে, এখানে আপনি ফিল আপ করেন আই ড্যাশ টু ঢাকা নেক্সট মান্থ, এই একটা সেন্টেন্স আছে। তো এই সেন্টেন্সে একটা টাইম মার্কার আছে নেক্সট মান্থ, মানে আগামী মাসে বা পরবর্তী মাসে, আগামী মাসে বা পরবর্তী মাসে, ফলোয়িং মান্থ, নেক্সট মান্থে আমি ঢাকা যাব। তার মানে এই নেক্সট মান্থ দ্বারা বোঝাচ্ছে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, তার মানে এখানে উইল হবে, তাই না? তাহলে আই উইল গো টু ঢাকা নেক্সট মান্থ, আগামী মাসে আমি ঢাকা যাব। ঠিক আছে, এই উইল গো কিন্তু আমি পরে দিয়েছি। এই সেন্টেন্সটা দ্বারা বোঝা যাচ্ছে যে এই সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তাহলে কি হবে? আই উইল গো টু ঢাকা নেক্সট মান্থ। এই নেক্সট মান্থ দ্বারা বোঝাচ্ছে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন দেখেন এই বাক্যটা আমি ডিরেক্ট করছি। হি সেইড, সে বলল আই উইল গো টু ঢাকা নেক্সট মান্থ। সে বলল আই উইল গো টু ঢাকা নেক্সট মান্থ, আমি আগামী মাসে ঢাকা যাব। কে বলছে? সে বলছে। সে বলল আমি আগামী মাসে ঢাকা যাব। ঠিক আছে, এখানে আছে শুধু গো। তার মানে এখানে যেহেতু নেক্সট মান্থ আছে, আমি বুঝতে পারতেছি এখানে মূল বাক্যটা হলো উইল গো। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ইনডিরেক্ট করলে ফিউচার ইনডিফিনিট টেন্স, ইনডিরেক্ট করলে ন্যারেশন পরিবর্তন করলে কি হয়? উইলটা শুধু উড হয়ে যায়। তাহলে কি বলছে? হি সেইড দ্যাট, এটা ন্যারেশন, কমা ইনভার্টেড কমা উঠাই দিলাম, ডিরেক্ট স্পিচ এবার ইনডিরেক্ট হয়ে গেল। ঠিক আছে, রিপোর্টিং ভার্ব, আর এটাকে বলে রিপোর্টেড স্পিচ। তাহলে কি বলছে? হি সেইড দ্যাট, সে বলল যে হি উড গো টু ঢাকা নেক্সট মান্থ। হি উড হি সেইড দ্যাট, সে বলল যে হি উড গো টু ঢাকা নেক্সট মান্থ। নেক্সট মান্থটা হবে হচ্ছে দ্য ফলোয়িং মান্থ। নেক্সট মান্থ ন্যারেশন পরিবর্তন করলে দ্য নেক্সট ফলোয়িং মান্থ হয়। হি উড গো টু ঢাকা দ্য ফলোয়িং মান্থ, ফলোয়িং মান্থ হয় না? আচ্ছা, আমি একটু কনফিউজ, সম্ভবত নেক্সট মান্থ ফলোয়িং মান্থ হয়, টাইপিংয়ে ভুল হইতে পারে। ঠিক আছে, আবার দেখেন, তাহলে কি বলছে? হি সেইড দ্যাট হি উড গো টু, তার মানে এখানে গো আছে, আমরা নেক্সট মান্থ দিয়ে বুঝতেছি এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। আবার এই জায়গাটা আমি একটু কনফিউজড, আমি এখনও শিওর না। আমি বললাম না, আমি তো অনেকদিন ইংরেজি পড়াচ্ছি না, যখন অনেক অনেক রুল আমার মাথার ভেতর নাই, মনে নাই। ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতেছি, নিজের থেকে ঢালতেছি। তো নেক্সট মান্থ সম্ভবত দ্য ফলোয়িং মান্থ হয় ন্যারেশন চেঞ্জ করলে। যাক, এটা আমাদের বাদ থাক। পরে কি বলছে দেখেন, মিশু সেইড দ্যাট হি উড ফিনিশ হিজ অ্যাসাইনমেন্ট নেক্সট উইক। দেখেন, এটা কিন্তু ন্যারেশন চেঞ্জ করা, এই বাক্যটা কিন্তু ন্যারেশন চেঞ্জ করা আছে, তাই না? ইনডিরেক্ট আছে। কি মনে করেন এখানে কোনো কিছু নাই, বোর্ডের ভিতরে একটা বাক্য আছে মিশু সেইড দ্যাট, এখানে কোনো কিছু নাই, অথবা শুধু ফিনিশ ব্র্যাকেট আছে। এখানে কোনো কিছু নাই, এখানে ফিনিশ ব্র্যাকেটে আছে। এই বাক্যটা কারেক্ট করেন, তাহলে কি হবে? আমি বুঝতেছি মিশু সেইড দ্যাট, এটা ইনডিরেক্ট, এটা একটা ইনডিরেক্ট সেন্টেন্স, ন্যারেশন পরিবর্তন করা হয়েছে, মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা হয়েছে। তাহলে এই বাক্যটার মধ্যে আমি কি দেখতে পাচ্ছি? মিশু বলল যে হি ফিনিশ হিজ অ্যাসাইনমেন্ট নেক্সট উইক। এই যে নেক্সট উইক দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে ছিল। নেক্সট উইক দ্বারা বোঝা যাচ্ছে যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স ছিল। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স মানে কি? উইল আসে। ফিউচার ইনডিফিনিট টেন্স মানে উইল আসে। তাহলে উইল যদি আমি ইনডিরেক্ট করি, তাহলে এখানে ইনডিরেক্ট করলে উড হয়ে যায়, কারণ এই বাক্যটা তো আমার একটা ইনডিরেক্ট বাক্য। এটা হচ্ছে ডিরেক্ট। এই দেখেন, এই বাক্যটা হচ্ছে ডিরেক্ট, আর এই বাক্যটা হচ্ছে আমার ইনডিরেক্ট, তাই না? ডিরেক্ট বাক্য কমা ইনভার্টেড কমার মধ্যে থাকে, আর ইনডিরেক্ট বাক্য কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে দ্যাট হয়। পরের বাক্যটা দেখেন, হি সেইড দ্যাট, হি সেইড দ্যাট, এই যে দ্যাট আছে, তার মানে এটা হচ্ছে ইনডিরেক্ট বাক্য। তো ইনডিরেক্ট বাক্য হলে কী হয়? হি উড কমপ্লিট দ্য প্রজেক্ট নেক্সট মান্থ, পরবর্তী মাসে। তার মানে এখানে নেক্সট মান্থ আসে, তার মানে নেক্সট মান্থ আমি বুঝতে পারতেছি এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, নেক্সট মান্থ বা দ্য ফলোয়িং মান্থ। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স বোঝাই যাচ্ছে, এই সেন্টেন্সটা ফিউচার। এটা তো আমি পরে লিখে দিয়েছি আপনার বোঝার সুবিধার্থে। যেহেতু এই বাক্যটাতে নেক্সট মান্থ আছে, তার মানে এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্সে কী হবে? যেমন শি সেইড দ্যাট শি উড কমপ্লিট, এটা মূল বাক্য ছিল শি টোল্ড দ্যাট, অথবা শি টোল্ড, সে বলেছিল। কি বলেছিল? আই উইল কমপ্লিট। মূল বাক্যটা ছিল হচ্ছে আই উইল কমপ্লিট। যখন এটা ইনডিরেক্ট করলাম তখন কি হলো? হি সেইড দ্যাট, এই আই মানে হচ্ছে শি উড কমপ্লিট, এই উইলটা শুধু উড হয়ে যাবে। ফিউচারের যে কয়টা সেন্টেন্স আছে, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচারের 4টা সেন্টেন্স ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে উইল শুধু উড হয়ে যায়, আর কিছু হয় না।
ঠিক আছে, এবার ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হয়েছে। আমরা সম্ভবত এই ধরনের সুন্দর একটা রুল ব্যাখ্যা করছিলাম এমসিকিউতে, ওই যে ইয়েস্টারডে ছিল, দ্য প্রিভিয়াস ডে ছিল। আরও আছে নাকি এখানে? থাকতে পারে, এক্সাম্পল দেখেন, থাকার তো কথা, আমি তো এত সহজে কোনো কিছু ছাড়ি না, যে আছে। দেখেন কি বলছে, এই জায়গাটা একটু খেয়াল করেন। আমরা বলি, মনে করেন যে এই যে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, এইগুলো আমরা অত বুঝি না, বুঝি এগুলোর ব্যাখ্যা আমি কোনোদিন কোথাও পাই নাই, আমার শিক্ষা জীবন আমি কোথাও পাইনি, আমি নিজের মতো করে শিখছি, ঠিক আছে। রিপোর্টিং, রিপোর্ট মানে কি? রিপোর্ট করা। একজন রিপোর্টারের কাজ কি বলেন? একজন রিপোর্টারের কাজ কি? সে অন্য একটা ঘটনা তার মুখে রিপোর্ট করে। একজন রিপোর্টারের কাজ কি বলেন? সাংবাদিকের। মনে করেন কুমিল্লায় রহিম করিমকে মারছে, তাই না? রহিম করিমকে মারছে, ঘটনা করছে কুমিল্লা, আমি তো সেখানে ছিলাম না, একজন সাংবাদিক সেটা দেখে আসছে, সে এখন আমার কাছে রিপোর্ট করতেছে যে জানোস, অথবা আমার বন্ধুই হোক বা একজন রিপোর্টার, যেহেতু রিপোর্টিংয়ের কথা বলতেছি, সে এসে বলতেছে যে কুমিল্লায় রহিম বলছে সে করিমকে মেরে ফেলবে। রহিম বলছে, সাংবাদিক কুমিল্লা থেকে শুনে এসে সাংবাদিক এখন আমার কাছে বলতেছে, আমি মনে করেন চ্যানেলের মালিক অথবা আমি সম্পাদক, আমার কাছে বলতেছে রহিম বলছে সে করিমকে মেরে ফেলবে। রহিম কি বলছে? সে করিমকে মেরে ফেলবে। রহিম কি বলছিল? রহিম করিমকে কি বলছে? যে আমি তোকে মেরে ফেলবো। দেখেন, রহিম করিমকে বলছে, কি বলছে? রহিম বলছে করিমকে, দুইজন ব্যক্তি আছে কুমিল্লাতে, রহিম এবং করিম সামনাসামনি। এখন রহিম বলতেছে করিম সামনে যে আমি তোকে মেরে ফেলবো। কে বলছে? রহিম বলছে। কাকে বলছে? করিমকে বলছে। কি বলছে? মূল বাক্যটা কি? যে আমি তোকে মেরে ফেলবো। এটা কে বলছে? রহিম বলছে করিমকে। এখন আমি তো আছি ঢাকাতে, এটা শুনছে কে? শুনছে আমার রিপোর্টার, আমি হচ্ছে পত্রিকার সম্পাদক। রিপোর্টার কুমিল্লা থেকে ঢাকাতে এখন আমার কাছে ওই ঘটনাটা ব্যাখ্যা করতেছে। রহিম বলছে করিমকে, কি বলছে? যদি একবার ডিরেক্ট যে বাক্যটা বলছে সেটাই বলেন, রহিমের মুখের ভাষাটা আমি তোকে মেরে ফেলবো। রহিমের মুখের ভাষা কী ছিল? আমি তোকে মেরে ফেলবো, ঠিক আছে? এটা হচ্ছে ডিরেক্ট। তাহলে রহিম বলেছিল করিমকে, কি বলেছিল? আমি তোকে মেরে ফেলবো, এটা হচ্ছে ডিরেক্ট, একেবারে ডিরেক্ট ওই রহিমের মুখের কথা। এখন রহিমের মুখের কথা আমার রিপোর্টার এসে আমাকে বলতেছে, কি বলছে? রহিম করিমকে বলেছিল, কি বলেছিল? যে সে রহিম করিমকে মেরে ফেলবে অথবা সে করিমকে মেরে ফেলবে, ঠিক আছে? তাহলে দেখেন সাবজেক্ট শুধু পরিবর্তন হয়ে গেল। আমার রিপোর্টার আমার কাছে এসে বলতেছে যে রহিম করিমকে বলেছিল, কি বলেছিল? যে সে, ওই যে আসলো, যে মানে হচ্ছে দ্যাট, রহিম করিমকে বলেছিল যে রহিম করিমকে মেরে ফেলবে, ঠিক আছে? তার মানে কি? এই যে রিপোর্ট হয়ে গেল, রিপোর্টিং হয়ে গেল, এই জন্য বলে রিপোর্টেড। রিপোর্টেড স্পিচ মানে কি? অন্যের দ্বারা রিপোর্ট করা, সরাসরি ডিরেক্ট না। তা ডিরেক্ট কথাটা হচ্ছে রহিমের মুখের কথা। রহিম মুখের কথা কী ছিল? আমি তোমাকে মেরে ফেলবো। আর রিপোর্টার আমাকে এসে কি বলল? রহিম করিমকে মেরে ফেলবে, রহিম করিমকে মেরে ফেলবে, ঠিক আছে? আশা করা যায় এই সেন্সগুলো যদি এই ধরনের ব্যাখ্যা কোথাও পাবেন না, কোথাও পান নাই কোনোদিন, কোথাও পাবেন না। এই সেন্সগুলো যদি আপনারা মাথার ভিতরে রাখতে পারেন তাহলে এই ডিরেক্ট ইনডিরেক্ট আরও সহজ হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে এই দেখেন এখানে বলছে যে রিপোর্টেড স্পিচ, এর অর্থ হচ্ছে অন্যের দ্বারা রিপোর্ট করা, ডিরেক্ট না, মানে সরাসরি বাক্যটা না। কারণ আমি ওই জায়গায় ছিলাম না, রহিম কি বলছে সরাসরি আমি তো রহিমের মুখের কথা শুনি নাই। রহিমের মুখের কথাটা ছিল আমি তোকে মেরে ফেলবো। আর আমার সাংবাদিক এসে আমাকে বলতেছে রহিম বলেছিল, কি বলেছিল? রহিম করিমকে মেরে ফেলবে, ঠিক আছে? তাহলে এখানে দেখেন আমার সাংবাদিক এসে রিপোর্ট করছে, আমার সাংবাদিক আমার কাছে এসে রিপোর্ট করছে। তাহলে এই যে দে সেইড মানে আমার সাংবাদিক এসে, আমার যে সাংবাদিক জার্নালিস্ট সে বলল যে রিপোর্টেড, ঠিক আছে? বলেন, এটা হচ্ছে এখানে কিন্তু ডিরেক্ট নাই, সবগুলোই আছে ইনডিরেক্ট, ঠিক আছে? তাহলে এই যে যখন এটা আমরা রিপোর্টেড করি, অন্যের দ্বারা ব্যাখ্যা করি, তখন এই যে সেইড, এই সেইডটা কে বলছে? সাংবাদিক এসে আমাকে বলতেছে, আমার সাংবাদিক ভাই বলল যে রহিম করিমকে মেরে ফেলবে। তার মানে এই সেইডটা হচ্ছে এই যে রিপোর্ট করছে, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, ঠিক আছে? আর এই পুরা বাক্যটা হচ্ছে আমার রিপোর্টেড স্পিচ বা রিপোর্টেড সেন্টেন্স, ঠিক আছে? আবার বোঝেন, এই ছোটোবেলায় আমি যখন পড়াশোনা করছি আমার একাডেমিক লাইফে এই রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ নিয়ে যে কত ঝামেলা পোয়াইছি, শিক্ষকও বোঝাইতে পারে নাই, আমি বুঝি নাই কোনটা রিপোর্টিং ভার্ব কোনটা রিপোর্টেড স্পিচ কেন। আশা করা যায় আজকের পরে আর ভুল হবে না, ঠিক আছে? তাহলে দেখেন
এটা হচ্ছে রহিম করিমের একেবারে মুখের ডিরেক্ট কথা, এইটা হচ্ছে রহিম করিমের একেবারে মুখের ডিরেক্ট কথা। আর আমার রিপোর্টার এসে এইটা রিপোর্ট করছে, এইটা আমার কাছে রিপোর্ট করছে। তাহলে এইটা হলো আমার রিপোর্টিং ভার্ব, আর এই পুরা বাক্যটা হচ্ছে আমার রিপোর্টেড সেন্টেন্স, মানে রিপোর্টেড স্পিচ। স্পিচ মানে সেন্টেন্স বা বাক্য। ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হয়েছে। এবার আপনাদের ঘরে যদি ছোটো ভাই বোন বাচ্চা কাচ্চা থাকে ওদেরকে শেখায়েন, ঠিক আছে? ওরা আর ভুল করবে না। দেখেন এখানে কি বলছে, হি টোল্ড মি দ্যাট, হি টোল্ড মি দ্যাট। এটা কিন্তু একেবারে ইনডিরেক্ট, এখানে ডিরেক্ট বাক্যটা নাই, সোজা ইনডিরেক্ট একটা বাক্য। হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বললো যে, মানে আমার রিপোর্টার আমাকে বললো যে হি হ্যাড ওয়ার্কড ইন খুলনা ইন দ্য প্রিভিয়াস ডে। হি হ্যাড ওয়ার্কড ইন খুলনা ইন দ্য প্রিভিয়াস ডে, পূর্বের দিনে সে খুলনাতে কাজ করেছিল। আমি বললাম গতকাল বা তার আগের দিন তুমি কী করেছিলে? সে বললো পূর্বের দিন আমি খুলনাতে কাজ করেছিলাম। তাহলে দেখেন এই বাক্যটাতে কি আছে বলেন, এই যে বাক্যটা, এই বাক্যটার মধ্যে মূল কি পয়েন্ট হচ্ছে আমার প্রিভিয়াস ডে। প্রিভিয়াস ডে কখন হয়? প্রিভিয়াস ডে হয় ইয়েস্টারডে। দেখেন প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ার কখন হয়? যখন লাস্ট ইয়ার থাকে। ডিরেক্ট সেন্টেন্সে যখন লাস্ট ইয়ার থাকে, ইনডিরেক্ট করতে গেলে লাস্ট ইয়ার প্রিভিয়াস ইয়ার হয়ে যায়, ঠিক আছে? তাহলে বলেন লাস্ট ইয়ার মানে কি? গত বছর। লাস্ট ইয়ার ছিল মূল বাক্যে, ডিরেক্টে ইনডিরেক্টে এসে লাস্ট ইয়ার হয়ে গেছে প্রিভিয়াস ইয়ার। তাহলে ডিরেক্ট সেন্টেন্সে লাস্ট ইয়ার ছিল মানে কি? গত বছর। তো লাস্ট ইয়ার কোথায় বসে? পাস্ট ইনডিফিনিট টেন্সে। তার মানে এখানে যে ডিরেক্ট সেন্টেন্সটা ছিল সেটা পাস্ট ইনডিফিনিটে ছিল। পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে পাস্ট পারফেক্ট। আমরা জানি যে ন্যারেশন পরিবর্তন করতে গেলে পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট পারফেক্ট হয়ে যায়, তাই না? পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট পারফেক্ট হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পাস্ট পারফেক্টই থাকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই থাকে। আবার বলি দেখেন, পাস্টের 4টা বাক্য, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, আরেকটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করলে পাস্ট ইনডিফিনিট হয়ে যায় পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্টই থাকে, শুধুমাত্র পার্সন পরিবর্তন হয় কিন্তু টেন্স পাস্ট পারফেক্টই থাকে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই থাকে, মানে এই দুইটা বাক্যের কোনো পরিবর্তন হয় না, শুধু পার্সন পরিবর্তন হয়। কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট পারফেক্ট হয়ে যায়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। তাহলে এখানে দেখেন, আমি পরীক্ষার হলে ঠিক এই বাক্যটা আমার হাতে পেলাম। হাতে পাওয়ার পরে এখানে ফিল আপ আছে, ওয়ার্ক দেওয়া আছে, ফিল আপ আছে, আর কিছু নাই, শুধু ওয়ার্ক দেওয়া আছে। তার মানে এটা আমি দেখতেছি দ্যাট আছে, তার মানে এটা ইনডিরেক্ট সেন্টেন্স। তার মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা হয়েছে। ইনডিরেক্টে এসে দেখলাম প্রিভিয়াস ইয়ার আছে, তো প্রিভিয়াস ইয়ার কোথা থেকে আসছে? প্রিভিয়াস ইয়ার হচ্ছে এই লাস্ট ইয়ার থেকে আসছে। লাস্ট ইয়ার কোথায় বসে? পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হয়ে প্রিভিয়াস ইয়ার হলো, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট হয়ে গেছে। তাহলে এখানে ছিল হি ওয়ার্ক ইন খুলনা ব্র্যাকেট, তাহলে আমি কি লিখব? হি হ্যাড ওয়ার্কড, ঠিক আছে? এটা কিন্তু আমি সুন্দর করে বুঝাইছি এমসিকিউতে। এখানে আবার দেখেন, দে সেড দ্যাট, দ্যাট আছে কমা ইন্টিমারেটেড কমা উঠে গেছে, তার মানে এটা হচ্ছে ইনডিরেক্ট রিপোর্টেড স্পিচ বা ইনডিরেক্ট বাক্য। ইনডিরেক্ট বাক্য এখানে দেখেন লাস্ট মান্থ আছে, সরি এই বাক্যটার মধ্যে আমার প্রিভিয়াস মান্থ আছে। প্রিভিয়াস মান্থ কোথা থেকে আসছে? লাস্ট মান্থ থেকে আসছে। লাস্ট মান্থ কোথায় বসে? পাস্ট ইনডিফিনিট টেন্সে। তার মানে লাস্ট মান্থ ছিল পাস্ট ইনডিফিনিট টেন্স, সেটা চেঞ্জ হয়ে আমার হয়ে গেছে প্রিভিয়াস মান্থ, মানে পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে পাস্ট পারফেক্ট। ইনডিরেক্ট করতে গেলে পারফেক্ট হয়ে গেছে। তাহলে এই যে পারফেক্টের গঠন হবে আমার, পাস্ট পারফেক্টের গঠন কি? সাবজেক্টের পরে হ্যাড প্লাস V3, ঠিক আছে? সুন্দর হয়েছে না ব্যাখ্যা? সুন্দর হয়েছে। আশা করা যায় এগুলো আপনাদের আর ভুল হবে না। এখানে কিছু এমসিকিউ রাখলে ভালো হতো, এগুলো কিন্তু চাকরি পরীক্ষা আসছে। আমি কিন্তু এমসিকিউর ভিতর দেখাইছিলাম, একটা ছিল ইয়েস্টারডে মানে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট হয়ে গেছে ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে।
রুবি আক্তার চলে এসেছি। লাস্ট মান্থ থাকলে প্রিভিয়াস মান্থ হয়, তাই না? পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়। জি ধন্যবাদ। তাবা কমেন্ট দেন দ্রুত। বর্ণা, সাদিয়া, তিথি, রুবি, সবাই কমেন্ট দেন। বুঝেন নাই? না বুঝলে বললেন যে স্যার এখানে বুঝি নাই বা এখানে বুঝতেছি না। একেবারে যারা নতুন তারা ভালো বুঝতেছে না। যদি নতুনের ভিতরে একটু ভালো থাকে বুঝবে, একেবারে নতুন যারা দুর্বল হয় বুঝবে না। যতটুকুন বোঝেন ততটুকুন বুঝেন আপনারা আস্তে আস্তে বুঝবেন। যেমন আমি আর 200 দিন পর থেকে অঙ্কের ক্লাস দেবো, অঙ্কের ক্লাসগুলো বুঝেন। এরপর আবার ইংরেজির ক্লাস দেবো, আবার ইংরেজির ক্লাস বুঝেন। আস্তে আস্তে বুঝবেন। আপনি হঠাৎ করে মাঝখানে এসে ঢুকে পড়ছেন, আপনি একটু কম বুঝবেন, এটা স্বাভাবিক। আপনি পূর্বের ক্লাসগুলো একটা একটা করে করেন, দেখবেন সব সহজ হয়ে গেছে। শিক্ষা তো আপনাকে নিতে হবে, আমার জন্য বসে থাকলে হবে? ইয়েস স্যার, কী সে। আসেন নেক্সট। কী যেন বলে, ইমরান হোসেন, অপ্রয়োজনীয় কথাবার্তা একটু কম বলেন। একেবারে পুরা ক্লাসের মধ্যে আছি, এই সময় কথাবার্তা বললে মনে করেন যে আমরা কী জানি অপ্রয়োজনীয় কথাবার্তা বললে আমরা একটা মূল ফিলিংসের ভিতরে আছি, তাই না? আমরা একটা ইংরেজির একটা ফিলিংসের মধ্যে আছি। এর ভিতরে যদি আপনি অপ্রয়োজনীয় কমান্ড দেন তাহলে আমরা মূল ফিলিংস থেকে বেরিয়ে যাব। ইমরান হোসেন, তাহলে জান্নাত, তাবা উল্টাপাল্টা কমেন্ট দিন না, ঠিক আছে? ক্লাস রিলেটেড কথাবার্তা বলেন শুধু, ঠিক আছে? তারপরে কি আছে দেখেন, রুল 33তে কী বলছে বলেন। এটাও তো আমরা করছি না, অনেকবার করছি। হোয়েন, আনটিল, টিল, আনলেস, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ লং অ্যাজ, ইয়েট। ইয়েট মানে এখনও হয়নি। এই কনজাংশনগুলো দ্বারা আগে পরে প্যারালাল সেন্টেন্স হয়। প্যারালাল সেন্টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। প্যারালাল সেন্টেন্স মানে সেম সেন্টেন্স হয়। যেমন দেখেন, এগুলো আমরা করছি বলেন তো কোথায়? তবে এখানে বলা হয়েছে দুইটা ফিউচার ইনডিফিনিট টেন্স একসাথে হবে না। দুইটা ফিউচার ইনডিফিনিট টেন্স একসাথে হবে না। একটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, ঠিক আছে? কি বলছে দেখেন, আই উইল ফোন বাশার, আমি বাশারকে ফোন করব। কখন? অ্যাজ সুন অ্যাজ আই উইল হিয়ার দ্য নিউজ, যখনই আমি নিউজটা শুনবো। বাংলায় বলতেছে কি, আমি বাশারকে ফোন করব যখনই নিউজটা শুনবো। দুইটাই কিন্তু বা বো, কিন্তু দুইটা কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সে হচ্ছে না। একটা ফিউচার ইনডিফিনিট টেন্সে হলো, আর একটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো, ঠিক আছে? দুইটাই কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স হবে না। আমি কিন্তু এখানে বোল্ড করে বলে দিয়েছি, ঠিক আছে? হোয়েন, আনটিল, টিল, আনলেস, অ্যাজ সুন অ্যাজ, এই ধরনের কনজাংশন বা কনজাংটিভ ফ্রেজ দ্বারা যদি কোনো দুইটা বাক্য যুক্ত হয় তাহলে দুইটাই ফিউচার ইনডিফিনিট টেন্স হবে না, ঠিক আছে? কারণ এগুলো কমপ্লেক্স সেন্টেন্স। তবে যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয়, অ্যান্ড হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, দুইটা স্বাধীন বাক্য। যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয়, অর্থাৎ যদি ফ্যান বয়েস দ্বারা যুক্ত হয়, গতকালকে শিখেছিলাম না ফ্যান বয়েস কোঅর্ডিনেট কনজাংশন, যেগুলো মূলত দুইটা বাক্যকে, স্বাধীন দুইটা বাক্যকে যুক্ত করে, মানে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ এটা অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে। তার মানে এখানেও ফিউচার ইনডিফিনিট টেন্স হয়েছে, এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়েছে। এটা দুইটা স্বাধীন বাক্য, কেউ কারো উপর ডিপেন্ডেন্ট না, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু স্বাধীন বাক্য না, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। একটা হচ্ছে মেইন ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দেখেন, আই উইল ফোন ইউ, এটা হচ্ছে মেইন ক্লজ। অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যটা হচ্ছে কি? সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? এটা হচ্ছে মেইন সেন্টেন্স, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। যাই হোক, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। বলছে যে অ্যাজ সুন অ্যাজ, আনলেস, এই বাক্যটা থেকে হোয়েন দিয়ে যুক্ত হয়েছে দুইটা বাক্য। কি? হোয়েন ইউ কাম, যখন তুমি আসো। আই উইল গো, আই উইল গো, আমি যাব। হোয়েন ইউ কাম, যখন তুমি আসবে। তাহলে দেখেন, আই উইল গো, আমি যাব। হোয়েন ইউ কাম, তুমি যখন আসবে। তাহলে এটা ফিউচার ইনডিফিনিট, এটাও ফিউচার ইনডিফিনিট। এটা কিন্তু ফিউচার ইনডিফিনিটে গঠন হয়নি, অর্থাৎ দুইটা ফিউচার ইনডিফিনিট হবে না, একটা ফিউচার ইনডিফিনিট হবে। আই উইল গো হোয়েন ইউ কাম, আমি যাব যখন তুমি আসবে। যখন তুমি আসবে, আসবে মানে কি? ফিউচার ইনডিফিনিট। তো এটা তো ফিউচার ইনডিফিনিটে হয়নি, প্রেজেন্ট ইনডিফিনিটে হয়েছে, ঠিক আছে? তারপরে কি আছে দেখেন, as soon as I came in, যখনই আমি আসলাম। she left the room, সে সাথে সাথে রুমটা ত্যাগ করলো। came in মানে ভিতরে আসা, যখনই আমি প্রবেশ করলাম রুমের মধ্যে তখনই সে চলে গেল।
তাহলে কোনটা আছেন পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট ইনডিফিনিট প্যারালাল, দুই দিকে একই সেন্টেন্স হবে, ঠিক আছে, সেম সেন্টেন্স। আনটিল হি কল্ড উই ওয়েটেড প্যাশেন্টলি, উই ওয়েটেড প্যাশেন্টলি পাস্ট ইনডিফিনিট, হি কল্ড পাস্ট ইনডিফিনিট, সে যতক্ষণ না কল করেছিল ততক্ষণ আমরা অপেক্ষা করেছিলাম, পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। যদি প্রেজেন্টের সাথে ফিউচার হয় তাহলে দুইটা ফিউচার হবে না, একটা ফিউচার হবে। আজকে কি 50টা শেষ করাতে পারবো? দেখেন, শি ওন্ট ইট লাঞ্চ, সে লাঞ্চ খাবে না, ফিউচার ইনডিফিনিট, আনলেস যতক্ষণ না হার ফাদার কামস, যতক্ষণ না তার ফাদার আসে, তাহলে একটা ফিউচার ইনডিফিনিট, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, যতক্ষণ না তার ফাদার আসে অথবা যতক্ষণ তার ফাদার না আসবে, যতক্ষণ তার ফাদার না আসবে, আসবে মনে হয় ফিউচার ইনডিফিনিট, কিন্তু গঠন কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে। দেখেন এগুলো কিন্তু আবার এই যে ফ্যান বয়েস দিয়ে যুক্ত স্বাধীন বাক্য, এটা একটা সিম্পল সেন্টেন্স, হি হ্যাজেন্ট ফিনিশড হিজ হোমওয়ার্ক ইয়েট, এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু দেখেন এই যে অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, দুইটা বাক্যই কিন্তু ফিউচার, এটাও ফিউচার, এটাও ফিউচার, কারণ এই দুইটা স্বাধীন বাক্য, অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে। ফ্যান বয়েস দিয়ে যুক্ত হলে দুইটা বাক্য, সেটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সে দুইটাই মেইন ক্লোজ, দুইটাই স্বাধীন। 34-এ কি বলছে দেখেন, ক্লিয়ার হয়েছে না এই পর্যন্ত? আশা করা যায় ক্লিয়ার। When Mondols are come, we will go. As soon as I came here, he left the room. জি, past indefinite plus past. She worked hard, yet she failed. ক্লিয়ার স্যার। কী রে, মশা আসছে একটা পায়ের কাছে মনে হচ্ছে, এত লাইটের কাছে মশা আসে কীভাবে? কতক্ষণ হলো ক্লাস? ক্লাস 34 নম্বর রুলে আসি, 50 পর্যন্ত দেখাবো, কিন্তু আজকে কথা ছিল, দেখাই দেবো। সেন্টেন্সের শেষে কমা থাকলে এবং পরে সরাসরি, সেন্টেন্সের শেষে কমা থাকলে, কোনো একটা সেন্টেন্স হয় সেই সেন্টেন্সের শেষে কমা থাকলে এবং তারপরে সরাসরি ভার্ব আসে, তারপরে যদি সরাসরি ভার্ব আসে তাহলে ভার্ব আসে আইএনজি হয়। মানে যে কোনো সেন্টেন্সের শেষে যদি সরাসরি ভার্ব আসে তাহলে টু প্লাস ইনফিনিটিভ হবে অথবা আইএনজি হবে। সরাসরি সেন্টেন্সের শেষে কমা থাকলে অথবা কমা না থাকলে এরপরে ভার্ব আসলে সোজা আইএনজি হয়। কমা না থাকলেও মূল কথা হচ্ছে কমা থাকলে আইএনজি হয়, কমা থাকলে আইএনজি হয়, কমা না থাকলে আইএনজি হয়। কি বলছে নিবন্ধন প্রধান শিক্ষক প্র্যাকটিস আসেন, দেখেন কি বলছে। আই স হিম, দেখেন এটা একটা সম্পূর্ণ সেন্টেন্স, আই স হিম ফুল স্টপ, আমি তাকে দেখেছিলাম, এটা কিন্তু সম্পূর্ণ একটা সেন্টেন্স, পরিপূর্ণ একটা বাক্য। আই স হিম, আমি তাকে দেখেছিলাম। তো বলছে যে আই স হিম, আমি তাকে দেখেছিলাম, ফুল স্টপটা উঠাই দেওয়া, এরপর সোজা ভার্ব নিয়ে আসছি। আই স হিম টু ওয়াক, আমি তাকে দেখেছিলাম হাঁটতে, ঠিক আছে, ইনফিনিটিভ অথবা সোজা ভার্ব সেটা আইএনজি। আই স হিম ওয়াকিং ইন দ্য পার্ক, তাহলে এখানে কিন্তু কমা থাকতেও পারে, কমা নাও থাকতে পারে, ঠিক আছে। ইউ ওয়েন্ট অ্যাওয়ে লিভিং মি অ্যালোন, ইউ ওয়েন্ট অ্যাওয়ে, তুমি চলে গিয়েছিলে, এটা কিন্তু পুরো পরিপূর্ণ সেন্টেন্স বা বাক্য, পরিপূর্ণ সেন্টেন্স বা বাক্য। এখানে ফুল স্টপ দিলে বাক্য এখানে শেষ। তো পরিপূর্ণ সেন্টেন্স বা বাক্যর পরে সোজা যদি আবার ভার্ব নিয়ে আসেন অন্য কোনো কিছু উদ্ধৃতি করতে, ব্যাখ্যা করতে, তাহলে ওই ভার্বটা আইএনজি হবে। দে লেফট দ্য অফিস টকিং লাউডলি, আমরা একটা বাক্য খুব প্রচুর পড়ি, সেটা হচ্ছে যে মেয়েটি হাসতে হাসতে ক্লাসরুমে প্রবেশ করলো, তাই না? একটা বাক্য আছে না, প্রচুর চাকরি পরীক্ষা আসে। দ্য গার্ল এন্টার্ড দ্য রুম স্মাইলিং, এই বাক্যটা প্রচুর চাকরি পরীক্ষা আসে না? প্রচুর চাকরি পরীক্ষা আসে। হি কেম হোম ক্যারিং এ ব্যাগ, আই স হিম ওয়াকিং, দে লেফট দ্য অফিস টকিং, উই রিচ দ্য হোম ফিলিং, I found the cat sleeping, the children ran outside shouting. কই সেই বাক্যটা? She entered the room smiling, ঠিক আছে। এই বাক্যটা কিন্তু প্রচুর চাকরি পরীক্ষা, এই বাক্যটা না হলে এরকম একটা বাক্য, ঠিক আছে, যে সে শ্রেণীকক্ষে হাসতে হাসতে প্রবেশ করলো, মেয়েটি নাচতে নাচতে চলে গেল। দ্য গার্ল went away dancing, the girl went away, বাক্য কিন্তু শেষ।
অ্যাওয়ে কোথায় ব্যবহৃত হয় জানেন? যেখানে নির্দিষ্ট জায়গা উল্লেখ করা হয় না সেখানে অ্যাওয়ে হয়। দ্য গার্ল ওয়েন্ট, আমি তো এটা বলতে পারতাম, ওয়েন্টের সাথে আবার অ্যাওয়ে কেন আনলাম? পাখিটি উড়ে গেল, দ্য বার্ড ফ্লিউ অ্যাওয়ে। যদি কোথাও জায়গা উল্লেখ না থাকে, অনির্দিষ্ট জায়গা হয়, সেখানে অ্যাওয়ে বসে। তাহলে দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে, বালিকাটা চলে গেল ড্যান্সিং, নাচতে নাচতে। এই দুইটা বাক্য চাকরি পরীক্ষায় প্রচুর আসে, ঠিক আছে? আরও সুন্দর সুন্দর এখানে ব্যাখ্যা ছিল, ব্যাখ্যা না করি। এই মুহূর্তে একটা জিনিস মনে পড়ছিল, ব্যাখ্যাটা দিয়ে দিই। শুনেন, আমি যখন সম্ভবত 9 অথবা 8 পড়ি, তখন আমার একজন শিক্ষক আমাকে এটা শেখাইছিল, এখনও মনে আছে এবং এখনও মনে আছে। কোথায় যেন ওই যে ক্রো, সম্ভবত ক্রো অথবা বার্ড কোনো কিছু নিয়ে উড়ে চলে গিয়েছিল, তখন উনি শেখাইছিল যে অনির্দিষ্ট জায়গা হলে অ্যাওয়ে হয়। সেই যে অ্যাওয়ে শিখছি এখনও ভুলি নাই। 34, সেন্টেন্সের শুরুতে ভার্ব ফ্রেজ বা পারফেক্ট পার্টিসিপল থাকলে, এর শেষে কমা থাকলে, ওইটা আর এইটা একই, ওইটা আর এইটা একই। ওইটা হচ্ছে শুধু পার্টিসিপল ছিল, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলটা কি দেখেন, এগুলো কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ। পারফেক্ট পার্টিসিপলকে আমি টাইপ করি নাই, হ্যাঁ এখানে আছে। পারফেক্ট মানে কি বলেন? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। পারফেক্ট মানে হ্যাভ আসে, প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ ইটেন রাইস। তাহলে পারফেক্ট মানেই আসে কিন্তু হ্যাভ আসে। পার্টিসিপল না মানে কি? পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তাহলে পারফেক্ট পার্টিসিপল মানে কি? তাহলে পারফেক্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব প্লাস V3। এই যে পার্টিসিপল মানে আইএনজি, পার্টিসিপল মানে আইএনজি, কিন্তু পারফেক্ট পার্টিসিপল মানে যখনই হ্যাভ আসে তখন আর আইএনজি হয় না, তখন এই পার্টিসিপল হয়ে যায় V3। কারণ পার্টিসিপল তো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কোনটা? আইএনজি, ভার্বের সাথে আইএনজি বলে প্রেজেন্ট পার্টিসিপল। আর ভার্বের পাস্ট পার্টিসিপল কোনটা? এখানে বলছে পার্টিসিপল। দেখেন, পার্টিসিপল তো দুইটা, একটা আইএনজি দিয়ে হয় আর একটা ই দিয়ে বা V3 হয়। পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে V3, ঠিক আছে? পার্টিসিপল দুইটা। যেমন যদি বলি প্লেয়িং, PLAYING, প্লেয়িং, প্লে থেকে আসছে প্লেয়িং, আর প্লেয়ের V3 PLAYD, প্লেড। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এটা কি প্রেজেন্ট পার্টিসিপল, এটা কি পাস্ট পার্টিসিপল। তাহলে বলছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট মানে কি? হ্যাভ আসবে। পার্টিসিপল মানে যে কোনো দুইটা আসবে। তাহলে হ্যাভের পরে আমরা তো জানি V3 হয়, তার মানে প্রেজেন্ট পার্টিসিপল আসবে না, পাস্ট পার্টিসিপল আসবে। তাহলে পারফেক্ট পার্টিসিপল মানে হ্যাভ প্লাস V3, পারফেক্ট পার্টিসিপল মানে হ্যাভ প্লাস V3, ঠিক আছে? ঠিক আছে, এই ধরনের ব্যাখ্যা কোথাও পাবেন না। যদি পান আমাকে দেখেন কি বলছে। দেখেন, সেন্টেন্সের শুরুতে আমি শুধু সারা জীবন পড়ছি পারফেক্ট পার্টিসিপল, আসলে পারফেক্ট পার্টিসিপলটা কি সেটা বুঝতে বুঝতে আমার জীবন চলে গেছে। পরে এসে বুঝলাম যে পারফেক্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস V3, কারণ পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল, আর পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের V3, ভার্বের V3। যেহেতু বলছে পারফেক্ট পার্টিসিপল, তাহলে পারফেক্ট টেন্সে আমরা জানি হ্যাভ আসে, তাই হ্যাভের পরে কী আসে? V3 আসে, আই হ্যাভ ইটেন রাইস। তাহলে বলছে কি দেখেন, হ্যাভিং কমপ্লিটেড মাই টাস্ক, আমি আমার কাজ শেষ করে আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। এখানে সাধারণত কমা হয়, এখানে কমা হয়। তাহলে কী বলছে? হ্যাভিং কমপ্লিটেড মাই টাস্ক, আমি আমার কাজ শেষ করে আই উইল গো টু স্লিপ, আমি ঘুমাতে যাব। এই বাক্যটা আগেও হতে পারে, এখানে একটাই বাক্য, সিম্পল সেন্টেন্স। মানে এখানে বলছে হ্যাভিং কমপ্লিটেড মাই টাস্ক আই উইল গো টু স্লিপ, তার মানে হচ্ছে আই উইল গো টু স্লিপ। এটা দুইটা বাক্য, আই উইল কমপ্লিট মাই ওয়ার্ক অ্যান্ড আই উইল গো টু স্লিপ। এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। দেখেন, অ্যান্ড দিয়া দুইটা আলাদা বাক্য করে ফেলেন, দুইটা বাক্য করেন। এখানে একটা হচ্ছে আই উইল কমপ্লিট মাই টাস্ক অ্যান্ড আই উইল গো টু স্লিপ। দুইটা বাক্য, আই উইল কমপ্লিট মাই টাস্ক, আমি আমার কাজ শেষ করব, অ্যান্ড এবং আই উইল গো টু স্লিপ, এবং ঘুমাতে যাব। তাহলে দুইটা বাক্য অ্যান্ড দিয়ে যুক্ত হলো, তার মানে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। সেন্টেন্স 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। শিট রেডি করাবো আপনাদেরকে কদিন পরে। তো এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ দুইটা স্বাধীন বাক্য অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে। একটা হচ্ছে আমি আমার কাজ শেষ করব, আরেকটা হচ্ছে আমি ঘুমাতে যাব, ঠিক আছে?
এই কমপ্লেক্স, এটা কম্পাউন্ড সেন্টেন্সকে আমি এবার সিম্পল সেন্টেন্স করে ফেললাম। দেখেন, হ্যাভিং কমপ্লিটিং মাই টাস্ক আই উইল গো টু স্লিপ। এই হ্যাভিং কমপ্লিটিং মাই টাস্ক এটা কিন্তু কোনো সেন্টেন্স না। টেন্সের যে 12টা সেন্টেন্স আছে এর কোনো সেন্টেন্সের মধ্যে পড়ে না। এটা পড়ে না। এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। এই সেন্টেন্সে দেখেন, আই উইল কমপ্লিট মাই টাস্ক অ্যান্ড আই উইল গো টু স্লিপ। এখানে 2টা বাক্য, তাহলে 2টা বাক্য যখন অ্যান্ড দিয়ে যুক্ত হয় তখন এটা কম্পাউন্ড সেন্টেন্স। সেই কম্পাউন্ড সেন্টেন্সটাকে আমি করে ফেললাম সিম্পল সেন্টেন্স। এই দেখেন, এখানে কিন্তু একটা বাক্য, এখানে কিন্তু একটা সেন্টেন্স আছে। সেই সেন্টেন্সটা হচ্ছে এই যে ফিউচার ইনডিফিনিট টেন্স, আই উইল গো। আগেরটায় 2টা বাক্য ছিল, আই উইল গো, আই উইল কমপ্লিট, অ্যান্ড দিয়ে যুক্ত করছি, কম্পাউন্ড। সেই কম্পাউন্ড সেন্টেন্সটাকে এই যে ট্রান্সফরমেশন শিখতেছি আমরা, সেই কম্পাউন্ড সেন্টেন্সটাকে ট্রান্সফরমেশনের শিটও কিন্তু রেডি। সেই কম্পাউন্ড সেন্টেন্সটাকে আমরা সিম্পল করে ফেললাম। কি করলাম? হ্যাভিং কমপ্লিটেড মাই টাস্ক আই উইল গো টু স্লিপ। এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আমরা এভাবে বলতে পারি যে পারফেক্ট পার্টিসিপল না দিয়ে শুধু পার্টিসিপল দিয়ে করতে পারি, কমপ্লিটিং মাই টাস্ক আই উইল গো টু স্লিপ। অথবা আমি বলতে পারি আই উইল গো টু স্লিপ কমপ্লিটিং মাই টাস্ক। এটা হচ্ছে পার্টিসিপল দিয়ে করলাম, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল দিয়ে করলাম। পারফেক্ট পার্টিসিপল হলে কি হয়? হ্যাভ আসে, V3 হয়। যদি শুধু পার্টিসিপল হতো তাহলে কি হতো? কমপ্লিটিং, শুধু পার্টিসিপল, কমপ্লিটিং মাই টাস্ক আই উইল গো টু স্লিপ। তাহলে শুধু কমপ্লিটিং পার্টিসিপল, হ্যাভিং কমপ্লিটেড পাস্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল। আশা করা যায় এবার ক্লিয়ার। তাহলে হ্যাভিং ফিনিশড দ্য প্রজেক্ট দে ওয়েন্ট ফর দ্য পিকনিক। প্রজেক্ট শেষ করে তারা পিকনিকে গিয়েছিল। ঠিক আছে, এখানে এই পরের বাক্যটা মানে এই বাক্যটা প্রথম, এই সেন্টেন্সটা এটুকুন প্রথমে হতে পারে, যেমন দে ওয়েন্ট ফর এ পিকনিক হ্যাভিং ফিনিশড দ্য প্রজেক্ট। দে ওয়েন্ট ফর এ পিকনিক হ্যাভিং কমপ্লিটেড দ্য প্রজেক্ট। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে পার্টিসিপল, একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এই পারফেক্ট পার্টিসিপল প্রচুর লাগে। তাহলে পারফেক্ট পার্টিসিপল কোনগুলো? পারফেক্ট মানে হ্যাভ আসবে, পার্টিসিপল মানে হ্যাভের পরে V3 মানে পাস্ট পার্টিসিপল। আশা করা যায় এগুলো আর ভুল হবে না। ক্লিয়ার হয়েছে না? একটু কমেন্ট দিন তো ক্লিয়ার হয়েছে কিনা। রুহুল ভাই বলছেন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটা কি আমি ভুলে গেছি। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট নন ফিনিট উচ্চারণটা হচ্ছে ফাইনাইট। যখন ফাইনাইট হয় তখন শুধু ফাইনাইট উচ্চারণ হয়, আর যখন নন আসে তখন আর নন ফাইনাইট হয় না, উচ্চারণটা হয় নন ফিনিট। ঠিক আছে, মানে এগুলো আমার একসময় মুখস্থ ছিল পুরা টানা, আমি এখন ভুলে গেছি ফাইনাইট ভার্ব কোনটা, নন ফিনিট ভার্ব কোনটা। বুঝতেছেন না সবাই? আমি আবার বলি যে বুঝতেছেন না সবাই? যদি কষ্ট লাগে বুঝতে একটু কমেন্ট দিয়ে, তাহলে আমি অনেক অনেক জিনিস স্লিপ করে যাব, বুঝাবো না, আবার আপনাদের লেভেল অনুযায়ী বোঝাবো। এমন হতে পারে যে আপনার স্টুডেন্ট আছেন 100 জন, বুঝতেছেন মাত্র 5 জন, তাহলে আমার এমন বোঝায় লাভ কি? আমি তো চাই 100 জনের ভিতর 90 জন বুঝুক, 80 জন বুঝুক, 50 জন বুঝুক। একদম ভাজা ভাজা ইমরান, বন্যা, রায়সা, ইমরান, তাবা, সবাই একটু কমেন্ট দেন। আলমগীর, সুন্দর না? অনেক সুন্দর। সমাপিকা আর অসমাপিকা, জয় চক্রবর্তী। সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, তাই না? ফাইনাইট, নন ফিনিট। আমি আসলে এগুলো সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া এগুলো ভুলে গেছি। আমি তো বাংলা ইংরেজিগুলো অনেকদিন বাইরে। সমাপিকা ক্রিয়া কাকে বলে, অসমাপিকা ক্রিয়া কাকে বলে, এগুলো আমার আবার দেখতে হবে, শিখতে হবে, তারপর আপনাদেরকে আমি শেখাবো। এই দেখেন এখানে কিন্তু রেখে দিছি, শুনে আলাদা তিনটা সেন্টেন্স। ঠিক আছে, আই উইল গো টু স্কুল আফটার কমপ্লিটিং মাই ওয়ার্ক। এটা বলতে পারি, অথবা বলতে পারি আই উইল গো টু স্কুল কমপ্লিটিং মাই ওয়ার্ক। ঠিক আছে, 2টা বাক্যই শুদ্ধ। আই উইল গো টু স্কুল কমপ্লিটিং মাই ওয়ার্ক পরেও দিতে পারি, এটা কিন্তু পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল। যদি পাস্ট
পারফেক্ট পার্টিসিপল করি তাহলে কি হবে? আই উইল গো টু স্কুল হ্যাভিং কমপ্লিটেড মাই ওয়ার্ক। কী হবে বলেন? হ্যাভিং, HAVING, হ্যাভিং, এরপরে হবে V3, হ্যাভিং কমপ্লিটেড মাই ওয়ার্ক। এই পারফেক্ট পার্টিসিপল জীবনে প্রচুর কাজে লাগে, ছেলেমেয়েরা বোঝে না। আমিও আমার জীবনে এইগুলো বুঝি নাই। আপনারা বুঝেন, আপনাদের ছেলেমেয়ে ভবিষ্যৎ প্রজন্মকে বোঝেন, খুব কাজে লাগে এগুলো। বি প্লাস গোয়িং টু মানে এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এগুলো আমরা করছি না? অনেক করছি। কি বলছে দেখেন, রুল দরকার নেই এখানে। বলো উই আর গোয়িং টু, টেন্সে করছি তাই না? নিকটবর্তী ভবিষ্যৎ বোঝালে এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু। উই আর গোয়িং টু ওপেন, ভি অন হয়। এ শপ ইজ গোয়িং টু বি ওপেন, দেখেন বাই আস, এটা আবার প্যাসিভ হয়ে গেছে। প্যাসিভ হওয়ার কারণে এক্সট্রা ভার্ব আসছে বি, মূল ভার্ব হয়ে গেছে V3। এটা হচ্ছে মূল বাক্য হচ্ছে দেখেন উই আর গোয়িং টু ওপেন এ শপ, এটা প্যাসিভ করলে কি হয়? এ শপ ইজ গোয়িং টু বি ওপেন, এই সেন্টেন্সটাই প্যাসিভ হয়েছে। ঠিক আছে, তাহলে এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যদি এটা প্যাসিভ হয়ে যায় তাহলে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্মই থাকে, কিন্তু বি ভার্ব আসে প্রেজেন্ট ফর্ম হিসেবে, মূল ভার্ব V3 হয়ে যায়। দে আর গোয়িং টু ভিজিট ঢাকা নেক্সট উইক, আর গোয়িং টু V1। আই এম গোয়িং টু স্টার্ট, হি ইজ গোয়িং টু জয়েন, অর্থাৎ এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এরপরে V1 হয়। আর এগুলো দ্বারা নিকটবর্তী ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এমন সম্ভাবনা বোঝাতে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। ইফযুক্ত সেন্টেন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। কাব্য ভাই ফাঁকিবাজ হয়ে গেছেন, ফুল ক্লাসে থাকেন না কেন? বাক্যের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ পেলে সেটা সমাপিকা ক্রিয়া। আচ্ছা, বাংলায় পড়ছিলাম কি জানো? আসক্তি। যেমন একটু আমার মনে আসছিল, কিন্তু এগুলো আমি বলতে যাইনি। আমি বললাম না আমি তো বাংলা ভালো পড়াই, কিন্তু অনেকদিন পড়াই না। আই স SAW, আমি দেখেছিলাম। আই স এ বার্ড, এটাও একটা সেন্টেন্স, এটাও একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটা পরিপূর্ণ না, কারণ কি? এরপরে এ বার্ড, এটা পরিপূর্ণ সেন্টেন্স। এই সেন্টেন্সটা পরিপক্ক না, কারণ কি? এটাকে সম্ভবত আসক্তি বলে, তাই না? রুহুল ভাই খেয়াল আছে নাকি? বাংলায় আসছে কিন্তু। বাক্য পরিপূর্ণ হওয়ার 3টা শর্ত, তার মধ্যে একটা আছে আসক্তি। কী যেন ভুলে গেছি মধ্যে। যেমন এই একটা বাক্য আই স, এটা একটা বাক্য, আমি দেখেছিলাম। আই স এ বার্ড, আমি একটা পাখি দেখেছিলাম। মানে এই অবজেক্টটা না আসলে বাক্যটা পরিপূর্ণ হয় না। এটাকে সম্ভবত আসক্তি না কি যেন বলে। যাক, এটা বাদ। ঠিক আছে, তবে এটা আপনাদের বাংলায় কাজে লাগবে। পড়েন কি বলছে। আমার কাছে জি, সবাই তো পুরো ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন কোনটা ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব। এবার আসে আমি বলি, কন্ডিশনালের একটা শীট রেডি আছে। ঠিক আছে, কন্ডিশনালের ক্লাসে এগুলো আমরা অনেক বিস্তারিত বুঝবো, বিস্তারিত পড়বো। আজকে আমরা বেশি বিস্তারিত দেখবো না, সংক্ষেপে দেখে যাব। ঠিক আছে, আমরা খুব সংক্ষেপে এটা দেখব। এখানে আছে, জাস্ট আপনারা প্র্যাকটিস করবেন। আমরা সংক্ষেপে কেন দেখব বলেন তো? কারণ কন্ডিশনালের একটা শীট আছে, ওই শীটের মধ্যে আমি এগুলো আপনাদের সব সুন্দর করে শেখাবো। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, কই? তারপরে এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। কন্ডিশনাল কয়টা বলেন? কন্ডিশনাল কয়টা বলেন? 4টা কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল মানে হচ্ছে চিরন্তন সত্য বাক্য, ইউনিভার্সাল ফ্যাক্ট, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? ইফ সান রাইজেস, সূর্য যদি ওঠে, দ্য ডার্কনেস রিমুভস, অন্ধকার দূরীভূত হয়। দুইটাই চিরন্তন সত্য বাক্য, সঠিক বাক্য। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট জিরো কন্ডিশনাল, প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট ফার্স্ট কন্ডিশনাল। যেমন ইফ ইউ কাম
তুমি যদি আসো আই উইল গো, প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট ফার্স্ট কন্ডিশনাল। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট জিরো কন্ডিশনাল, প্রেজেন্ট প্লাস ফিউচার ফার্স্ট কন্ডিশনাল। তো এটা হলো জিরো আর ফার্স্ট কন্ডিশনাল। এই দুইটাতে কী বলছে, সেকেন্ড আর থার্ডে পাস্ট ইনডিফিনিট প্লাস উড কুড মাইট, তাই না? ইফ ইউ কেম আই উড গো, তুমি যদি আসতে আমি যেতাম। ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন, মানে পাস্ট পারফেক্টের সাথে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3। এই হলো মূলত আমার কন্ডিশনাল। ঠিক আছে, আবার বুঝেন, জিরো কন্ডিশনাল প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্ডিশনাল প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। তাহলে এখানে প্রেজেন্টে গেল, পাস্ট ইনডিফিনিটে ভাগ করতে এই দুইটাতে, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। পাস্ট ইনডিফিনিট প্লাস উড কুড মাইট, এরপরে V1, এরপরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম। থার্ড কন্ডিশনাল পাস্ট পারফেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, V3 ইজ এ পারফেক্ট। ঠিক আছে, পারফেক্ট পার্টিসিপল, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, হ্যাভের পরে V3 ইজ হ্যাভ প্লাস V3 পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, চারটা কন্ডিশনাল মাথায় রাখেন, একটু আরেকবার একটু খেয়াল করেন, একবার একটু রিভিশন দেন। স্যার এগুলো আজ আমি পড়তেছিলাম, কে বন্যা, হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, ওয়ার টু। ঠিক আছে, আসেন তাহলে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আজকে কি 50টি শেষ করতে পারবো না? এই যে ইফযুক্ত সেন্টেন্সে দেখেন, এটা হচ্ছে মূলত আমি বলি এটা হচ্ছে আমার জিরো কন্ডিশনাল। এই রুল পড়ে আপনি পারবেন না, রুল পড়ে আপনি জীবনেও পারবেন না, হাজার হাজার রুল। ঠিক আছে, ইংরেজিতে আপনি বাক্য অনুশীলনে আসেন, অনুশীলন দেখেন কত সুন্দর। আমরা জানি ফার্স্ট জিরো কন্ডিশনাল দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে বলেন ইফ ইউ হিট ওয়াটার, তুমি যদি ওয়াটারকে হিট দাও তাহলে কি হবে, ইট ড্যাশ। দেন ফিল আপ করে দেন, এই একটা এটা ফিল আপ করে দেন, তিনটা বাক্য সঠিক অ্যান্সার দেন, কি হবে? ইফ ইউ হিট ওয়াটার, তুমি যদি ওয়াটারকে হিট দাও, ইট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, তাই না? তাহলে কি হবে বলেন, ইট বয়েলস। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, দ্য গ্রাস গ্রোজ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, গ্রাস গ্রোজ, ঘাস বেড়ে ওঠে। ইফ ইউ মিক্স রেড অ্যান্ড ব্লু, রেড এবং ব্লু তুমি যদি মিক্স করো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইউ গেট পার্পল, বলেন এটা কি হবে? দ্রুত বলেন। ফুল কাইন্ড অফ মানে জিরো কন্ডিশনাল, গ্রোজ, গেটস। তাহলে শেষেরটা কী হবে, অ্যান্সার দেন, তিনটেই অ্যান্সার দেন। আর টাইপিং মাস্টারটা সব টাইপ করে ফেলতেছে, দ্রুত দ্রুত দ্রুত, আজকে ক্লাস শেষ করে দেবো। কি রে, একটা মশা আসছে নাকি পার কাছে? মশাও দেখি না। অদ্রিকা, ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস, পুরোটা লেখার দরকার নেই, সংক্ষেপে লেখেন দ্রুত। গ্রোজ, গ্রোজ, গেটস, বয়েলস, গ্রোজ, গেটস, গ্রোজ, দ্রুত সবাই। গেটস, গ্রোজ, দ্রুত সবাই অ্যান্সার দেন, সবাই দ্রুত দ্রুত। রুহুল ভাই প্রথমে ভুল অ্যান্সার দিছে, আমি ভাবতেছিলাম যে রুহুল ভাইও ভুল দিবে, পরে সঠিক দিছে। পারফুল, আবার সবাই দেখেন, গেটস হবে না এখানে, কিন্তু ইউ গেট হবে না, গেটস হবে না। মানে প্রত্যেকটা বাক্যের ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস শেখার আছে, যেগুলো শিখলে আপনার জোয়াটা চিরদিনের জন্য ছাড়াই যাবে। বুঝতে পারছেন না? ওই ধরনের বাক্যই তো নিয়ে আসছি। দেখেন কি বলছে, ইট বয়েলস, গ্রাস গ্রোজ, ইউ গেটস হয় না তো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইউ গেট, সবাই গেটস লিখছেন, শুধু রুহুল ভাই লিখছে গেট। ঠিক আছে,
বয়েলস গ্রোস গেট, এখানে হবে ইউ গেট। ঠিক আছে, বাক্যটা আবার দেখেন, ইফ ইউ মিক্স রেড অ্যান্ড ব্লু, কোন টেন্স বলেন? ইফ ইউ মিক্স, তুমি যদি মিক্স করো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইউ গেট, তুমি পাবে পার্পল কালার। তাহলে তুমি পার্পল পাবে, রেড এবং ব্লু মিক্সড করলে পার্পল কালার হয়ে যায়। তাহলে বলছে ইউ গেট পার্পল, শেষ। এটা মূল বাক্য ছিল এরকম, ইফ ইউ মিক্স রেড অ্যান্ড ব্লু, তুমি যদি রেড আর ব্লু মিক্সড করো, এখানে ছিল ইট। তাহলে কী হবে বলেন এবার? তুমি যদি রেড এবং ব্লু দুইটা একসাথে মিক্সড করো, সেই মিক্সারটা ইট ড্যাশ পার্পল, তাহলে এবার হবে এস, ইট গেটস পার্পল, মানে এটা পার্পল হয়ে যায়। এই ইট মানে কি? মিক্সচারটা। ফুটো সে অ্যান্সার দিয়ে দিয়েছি, সবাই দিছেন, শুধুমাত্র রুহুল ভাই সঠিক দিছে। পরীক্ষা হলো খেয়াল করবেন, এইটাই ট্রিক্স, ঠিক আছে? তাহলে এটা মূল বাক্যই ছিল ইট গেটস, ঠিক আছে? আমি এখানে ইউ দিয়ে দিয়েছি, তাহলে ইউ গেট। রুহুল আমিন, এই যে নতুন আরেকজন আসছে রুহুল আমিন নামে, তিথি, জাভরান, নতুন এরা কই? নতুনদের জন্য আমার কষ্ট লাগছে, অনেক নতুন ভাই বোন জয়েন করছে, আজকেও জয়েন করছে অনেকগুলা, কিন্তু গেট হবে। এই তো বলছে, হিমেল ভাই বলছে রায়সা গেট হবে, জাভরান ভাই, দেখছেন মোটামুটি যারা একটু ভালো তারা ধরতে পারে, কিন্তু পরীক্ষা হলে এগুলো আপনি ধরতে পারবেন না, ঠিক আছে? তাহলে ইট থাকলে কী হবে? ইট গেটস হবে। ইউ থাকলে ইউ গেট মানে তুমি পাও। তুমি যদি মিক্স করো তাহলে তুমি পাও। তুমি যদি মিক্স করো ইহা হয়ে যায়, তাহলে ইউ গেট মানে পাওয়া, আর ইট মানে ইহা হয়ে যায়, মানে ইহা ইট টার্নস ইন্টু পার্পল, এটা টার্নস ইন্টু পার্পল। এই গেট মানে টার্নস, ওই গেট মানে মানে ইফ ইউ মিক্স রেড অ্যান্ড ব্লু ইউ গেট পার্পল। অ্যান্সার দেন দ্রুত। ইফ শি ড্রিঙ্কস টু মাচ কফি, সে যদি অনেক বেশি কফি পান করে, শি ফিলস রেস্টলেস, সে চঞ্চল হয়ে যায়। রেস্টলেস মানে কি? রেস্টলেস মানে হচ্ছে স্টাবর্ন, মানে রেস্টলেস মানে কি? রেস্টলেস মানে রেস্টলেস। তাহলে কী হবে? এটা হচ্ছে জিরো কন্ডিশনাল, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, এটা চিরন্তন সত্য বা সাইন্টিফিক ফ্যাক্ট। আসলে আপনি যদি অনেক বেশি কফি খান, দেখবেন আপনার ঘুম আসবে না, আপনি রেস্টলেস হয়ে যাবেন, মানে আপনার দৌড়ে দৌড়ে লাফালাফি করতে মন চাইবে। ইফ ইউ হিট আইস, তুমি যদি আইসকে হিট দাও, ইট কি হয়? ইট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তুমি প্রেজেন্ট ইনডিফিনিট, ইট মেলস। তাহলে এটা হচ্ছে আমার জিরো কন্ডিশনাল। ইফ ইউ টাচ ফায়ার, এই জন্য বলছিলাম, দেখেন আমি কিন্তু কোনো একটা ক্লাসে অনেকগুলো চিরন্তন সত্য বাক্যের 20টা বাক্যের একটা লিস্ট দিয়েছিলাম। প্রচুর লাগে চিরন্তন সত্য বাক্য এবং প্রচুর আসে। ইফ ইউ টাচ ফায়ার, তুমি যদি আগুনকে টাচ করো, ইফ ইউ টাচ ফায়ার, তুমি যদি আগুনকে টাচ করো, ইউ গেট, তাহলে তো গেটই হবে, আর কিছু তো নাই, হ্যান্ড ট্যান্ড কোনো কিছু নাই, তাই না? তাহলে ইউ গেট বার্নড, মানে তোমার পুড়ে যায় বা তোমার হাত পুড়ে যায়, ঠিক আছে? যাই হোক, ইউ গেট বার্নড, তুমি পুড়ে যাও বা তুমি পুড়ে যাবে। ইউ গেট, নট গেটস। উইল গেট কিন্তু হবে না, উইল গেট হলে কিন্তু এটা ফার্স্ট কন্ডিশনাল হয়ে যাবে। বলছে ইফ ইউ টাচ ফায়ার ইউ গেট বার্নড, এটা চিরন্তন সত্য বাক্য, তবে সেন্স অনুযায়ী এটাও হয়, ঠিক আছে? তবে যেহেতু এটা চিরন্তন সত্য বাক্য, তাহলে ইউ গেট বার্নড। এই দেখেন, এই যে এখানে একটা বাক্য আছে, বাক্যটা কি দেখেন, এরকম একটা বাক্য আমি আপনাদেরকে দিয়েছিলাম স্ক্রিনশট দিয়ে পেজে, খেয়াল করেন কি বলছে দেখেন, খুব গুরুত্বপূর্ণ। ইফ ইউ টাচ ফায়ার, তুমি যদি ফায়ার টাচ করো, ইউ গেট বার্নড, মানে তুমি পুড়ে যাও, বা ইউর হ্যান্ড গেটস বার্ন, আপনার হ্যান্ড পুড়ে যায়। যদি হয়তো ইউর হ্যান্ড, তাহলে হ্যান্ড থার্ড পারসন সিঙ্গুলার, ইউর হ্যান্ড গেটস। তুমি যদি আগুন টাচ করো একটা হাত দিয়ে, হ্যান্ড, তোমার হ্যান্ড পুড়ে যায়। তুমি যদি অনেক ফায়ার 2 হাত 3 হাত দিয়ে আগুন টাচ করো, 2 হাত দিয়ে, যদি এখানে এমন থাকতো ইউর হ্যান্ডস, মানে মনে করো আমি বলতেছিলাম যে 2 হাত দিয়ে আগুন টাচ করো, ইউর হ্যান্ডস, তাহলে আবার কিন্তু গেট হতো, তাই না? যখন হ্যান্ডস বলতেছে তার মানে অনেক আগুন, হয়তো তুমি 2 হাত দিয়ে টাচ করতেছো,
যখন শুধু হ্যান্ড হয় তার মানে বোঝা যাচ্ছে একটা হ্যান্ডের কথা বলছে, তখন হ্যান্ড গেটস হয়। ইউ গেট মানে তুমিই পুড়ে যাও, মানে তোমার নির্দিষ্ট কোনো অঙ্গের কথা বলে নাই। এখন এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন, দুইটা জিনিস বললাম, যে রুহুল ভাইকে বলতেছি, আপনাদেরকে বলছি, আপনি যদি ফায়ার টাচ করেন তাহলে আপনি পুড়ে যান, চিরন্তন সত্য বাক্য। এই বাক্যটার সাথে নাও যুক্ত করে এখন এই মুহূর্তে তুমি যদি আমার সামনে আসো, তুমি এখন, আমি বলতেছি যে আমার সামনে ফায়ারও আছে, আমি বললাম যে তুমি যদি এখন ফায়ার টাচ করো, এখন নাও, দেখেন ইফ ইউ টাচ ফায়ার নাও, তুমি যদি এখন ফায়ার টাচ করো, তার মানে এখানে চিরন্তন সত্য বাক্য না, এটা হচ্ছে জাস্ট বর্তমানের একটা ঘটনা। তোমার হাতে হ্যান্ড গ্লোভস পরা আছো, এখন আমি বললাম যে ঠিক এই মুহূর্তে তুমি আমার সামনে হ্যান্ড গ্লোভস পরা আছো, ফায়ার প্রুফ। এখন আমি বললাম যে তুমি যদি ফায়ারটা টাচ করো তাহলে তোমার হাত পুড়বে না, কারণ তোমার তো হাতে হ্যান্ড গ্লোভস পরা, ঠিক আছে? তাহলে দেখেন প্রথমটা ছিল সুন্দর একটা বাক্য, তুমি যদি ফায়ার টাচ করো তাহলে তোমার হাত পুড়ে যায়, এটা চিরন্তন সত্য বাক্য, সবার বেলায় সব সময় সত্য। কিন্তু আমি যখন বলবো যে এখানে নাও দিলাম, ইফ ইউ টাচ ফায়ার নাও, তুমি যদি এখন, তুমি আমার সামনে আসো, তুমি যদি এখন ফায়ার টাচ করো তাহলে কি হাত পুড়বে না, কারণ ও তো হাতে হ্যান্ড গ্লোভস রয়েছে, আমার সামনে আছে, তার মানে এটা চিরন্তন সত্য বাক্য না, এটা বর্তমানের একটা ঘটনা। সেক্ষেত্রে আমি বলতে পারি ইফ ইউ টাচ ফায়ার নাও, মনে করো হ্যান্ড গ্লোভস পরা নাই, আমার সামনে তুমি আসো, এখানে আগুন আছে, এখন আমি বলতেছিলাম যে তুমি যদি আগুন টাচ করো, আমার ছেলেটা মনে করেন এখানে আছে, আমার সামনে আছে, এখন আগুন আছে, ও বারবার আগুন ধরতে যাচ্ছে, এখন আমি বললাম যে বাবা তুমি আগুন টাচ করো না, তুমি যদি আগুন টাচ করো তোমার হাত পুড়ে যাবে, তাহলে এই ঘটনাটা এই মুহূর্তের ঘটনা, সেক্ষেত্রে কিন্তু মাস্ট এইটা হবে, ইউ উইল গেট বার্নড, মানে তুমি আগুন ধরো না, তুমি আগুন ধরলে তুমি পুড়ে যাবে, এই মুহূর্তে তুমি যদি আগুন ধরো তাহলে তুমি পুড়ে যাবে, বুঝতে পারছেন? যখন নাও দিলাম, এটা প্রেজেন্টের একটা সিম্পল একটা ঘটনা, সেক্ষেত্রে উইল গেট হবে। যদি নাও না দেই তাহলে এটা সর্বযুগে সব সময়ে সত্য, চিরন্তন সত্য বাক্য। তাহলে চিরন্তন সত্য বাক্য হলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, জিরো কন্ডিশনাল। এটা কিন্তু চাকরি পরীক্ষা আসছে এবং কোথাও আমি খুব সুন্দর ভালো ব্যাখ্যা পাইনি, এবং সেটা আমি স্ক্রিনশট দিয়ে আমার পেজ থেকে একদিন পোস্ট দিয়েছিলাম, সবাই রং অ্যান্সার দিয়েছে, দু একজন সঠিক দিয়েছে, উজুগে না বুঝে দিয়েছে, ওই যারা ওই যে একদম কিছু পারে না, বুঝে না, ইউনিভার্সাল ট্রুথ। আচ্ছা আসেন, ওটা সম্ভবত কোনো বিশেষ টিসেস অন্য কোথাও চাকরি পরীক্ষা আসছিল, ঠিক আছে? তবে ব্যাখ্যা করলাম এই জন্য আপনাদের বোঝার দরকার আছে। তাহলে ফার্স্ট কন্ডিশনাল কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স। কী হবে বলেন? ইফ ইউ স্টাডিজ রেগুলারলি, তুমি যদি পড়াশোনা ভালো মতো করো, ইউ উইল কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করবে। ইফ ওয়ান স্টাডিজ রেগুলারলি, একজন যদি ভালোভাবে পড়াশোনা করে তাহলে ওয়ান উইল কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম, একজন সে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। এখানে ওয়ান আছে না, এখানে ইউ হবে না, এখানে ওয়ান হবে, ওয়ান। ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো, ইউ ক্যান সাকসিড, উইল দিয়ে হবে, ফিউচার হতে পারে অথবা মডেল হতে পারে, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, সরি, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে আমরা কি দেখলাম? প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, তাই না? ইফ ইউ রানস, তুমি যদি দৌড়াও, হি উইল ক্যাচ কোল্ড, তুমি যদি পানিতে মানে ঠান্ডার ভিতর দৌড়াও তাহলে তুমি ঠান্ডায় ভুগবে, তোমার ঠান্ডা লাগবে। প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। তবে এখানে বলা হয়েছে এটা মডেলও হতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস মডেল, ইউ ক্যান সাকসিড, ঠিক আছে? এবার অ্যান্সার দেন এটা। ইফ ই প্র্যাকটিসেস ডেইলি, সে যদি প্রতিদিন প্র্যাকটিস করে, ইফ ই প্র্যাকটিসেস, তাহলে হি উইল ইমপ্রুভ হিজ ইংলিশ, সে যদি প্রতিদিন পড়াশোনা করে তাহলে সে ইমপ্রুভ করবে। চিরন্তন সত্য বাক্য না কিন্তু। জি অদ্রিকা ঠিক বলছেন, সব কিছুই জানতে হয়, বুঝতে হয় বেসিকটা।
সবাই অ্যান্সার দেন, কিছু কিছু স্টুডেন্ট অ্যান্সার দিচ্ছেন না, বুঝতে কষ্ট হচ্ছে নাকি? ইফযুক্ত সেন্টেন্স। এবার আসি সেকেন্ড কন্ডিশনাল। এখানে অনেক রুল আছে, এইগুলো আসলে কিছু না, আমরা মূলত করতেছি সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে কোনটা? পাস্ট ইনডিফিনিট প্লাস উড কুড গো। ইফ ইউ কেম, তুমি যদি আসতে, আই উড গো। ইফ ইউ, ইফযুক্ত বাক্যটা কিন্তু পরেও হতে পারে। ইফ হি ওয়ান্টেড, সে যদি চাইতো, আই উড হেল্প, আমি তাকে সাহায্য করতাম। এই যে পাস্ট ইনডিফিনিট প্লাস উড কুড মাইট, অবশ্যই পরে ভি1 হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমার সেকেন্ড কন্ডিশনাল। কি বলছে দেখেন, এই সেন্টেন্সে ইফ আই হ্যাড মানি, কোন টেন্স বলেন তো? ইফ আই হ্যাড মানি, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। এই হ্যাড হচ্ছে হ্যাভের V3, হ্যাভের V2, পাস্ট ইনডিফিনিট টেন্স, নট পাস্ট পারফেক্ট। ঠিক আছে, হ্যাভের V2 হচ্ছে হ্যাড, নট পাস্ট পারফেক্ট সেন্টেন্স এটা। ইফ আই হ্যাড মানি, আমার যদি টাকা থাকতো, আই উড বাই এ কার। এই হ্যাড দেখে নতুনরা মনে করে এটা মনে হয় পাস্ট পারফেক্ট। ঠিক আছে, ইফ আই হ্যাড মানি, আই উড বাই এ কার। হ্যাডটা আগেও আসতে পারে, হ্যাড আই মানি, আই উড বাই এ কার। এটা হচ্ছে ইনভার্সনের রুল। কোথায় যেন এটা আসছে চাকরি পরীক্ষায়, খুবই কঠিন, এগুলো প্রাইমারি নিবন্ধনে না আসার সম্ভাবনা বেশি। হ্যাডটা আগে চলে আসলে এটা ইনভার্সন হয়ে যায়, হ্যাড আই মানি, আই উড বাই এ কার। কি আছে বলেন? এটা কিন্তু এই যে আই ওয়ার মানে পাস্ট ইনডিফিনিটি। ইফ আই ওয়ার রিচ, আমি যদি ধনী হতাম, পাস্ট ইনডিফিনিট আছে না, আই ওয়ার, আমি যদি হতাম, তাহলে আই কোনটা হবে বলেন? অ্যান্সার দেন। আই উড ড্যাশ এ, আই উড বিল্ড এ স্কুল, তাই না? দ্রুত করেন। ইফযুক্ত সেন্টেন্স সেকেন্ড কন্ডিশনাল, এটাও কিন্তু এই যে রুল পরে আপনারা পারবেন না, বললাম না, এটাও সেকেন্ড কন্ডিশনাল। ওখানে একটা ভার্ব ছিল, এখানে শুধুমাত্র বি ভার্ব ওয়ার। কালকে বলছিলাম না, কি বলছে যে ইফ আই ওয়ার রিচ, পাস্ট ইনডিফিনিটি আছে, ইফ আই ওয়ার রিচ, ওই ঘুরে ফিরে কি কথা, আই ওয়ার রিচ, আই উড ফ্লাই। ওয়ার আই এ বার্ড, মানে ওয়ারটা আগে চলে গেছে, শুধু ইনভার্সন হয়ে গেছে। এই যে ইনভার্সন কালকে পড়াইছিলাম না সেলডমের ক্ষেত্রে, সেলডম ডু আই ওয়ার্ক, তাই না? সেলডম ডাজ শি টেক ফাস্ট ফুড, মানে সে কদাচিতই। তাহলে সেলডম দিলে কি হয়, ওই যে ডাজটা আগে চলে আসে, ইনভার্সন হয়। এখানে ইনভার্সন দেখেন। এই সেন্টেন্সটা হচ্ছে আপনাদেরকে বলছি সঠিক করেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রাখছি। এই সেন্টেন্সটা হচ্ছে সঠিক। ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম, এটাও সঠিক, এটাও সঠিক। ওয়ারটা আগে চলে আসলো, ইনভার্সন হয়ে গেল। ওয়ার আই এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম, ঠিক আছে, ইনভার্সন হয়েছে জাস্ট। দেখেন, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড অ্যাকসেপ্ট। তাহলে ওয়ার আছে, পাস্ট ইনডিফিনিট, এখানে শুধুমাত্র উড হবে, আর কিছু না। ইনভার্সন হলে কি হয়, ওয়ারটা আগে চলে যায়। ইফ হি ওয়ার অনেস্ট, ওয়ার আছে, তার মানে এখানে উড হবে। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। আর যখন ইনভার্সন হয় তখন ওয়ারটা আগে চলে আসে। ওয়ার আই এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম, অথবা আই উইশও হতে পারে, উড দ্যাটও হতে পারে। ইফের পরিবর্তে ইফ সমান সমান আছে আই উইশ, ইফ সমান সমান আছে উড দ্যাট। তবে আই উইশ উড দ্যাট দিয়ে সিম্পল সেন্টেন্স হয়, দরকার নেই এটা। এটার অ্যান্সার দেন। ওয়ার আই ড্যাশ, আই উড জয়েন দ্য মন্ডলস লাইফ টাইম কোর্স। এখানে ইনভার্সন আছে, দেখছেন? এই ইনভার্সন, ওয়ারটা আগে চলে গেছে। আমি যদি তুমি হতাম, আমি মন্ডল স্যারের লাইফ টাইম কোর্সে জয়েন করতাম। প্রজ্ঞাশ্রী, সাবিহা, তাওয়া, রুহুল, জান্নাত, তারপর আছে ইউএন নৌসাদ, নিত্যনন্দন দাস, তারপর আছেন আলমগীর হোসেন, হাফিজুর, রুমাইসানুর, সাদিয়া, টুম্পা, সুজন। দ্রুত অ্যান্সার দেন সবাই। নীলকাব্য, ওয়ার, তাই না? সাদিয়া, টুম্পা, কী হয়েছে? সাদিয়া ডিলিট করে দিয়েছেন কেন? ঠিক আছে। ওয়ার আই ড্যাশ, আই উড জয়েন ইন মন্ডলস ক্লাসরুম লাইফ টাইম, কোনটা হবে বলেন? এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এখানে কি হবে, এখানে কোনটা হবে বলেন?
রুহুল ভাই আবার একটু ভাবেন তো এখানে কি হবে, আমার টাইপিং মিস্টেক আছে। এই যে সাদিয়া অ্যান্সার দিছে, সাদিয়া চালাক আছে, দেখছেন? সাদিয়া হয়তো কোথাও দেখছে, এটা কিন্তু আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, হয়তো সাদিয়া সেখান থেকে দেখছে। দেখছেন, সাদিয়া কারেক্ট অ্যান্সার দিছে। ওয়্যার আই ওয়্যার কখনো হবে? ওয়্যার আই ওয়্যার কখনো হবে? দেখেন তো, ওয়্যার আই ওয়্যার। আমি বলছি যে দুইটা বাক্য দেখেন, ইফ আই ওয়্যার এ বার্ড, ইফ আই ওয়্যার এ বার্ড, ঠিক আছে, কন্ডিশনাল। যদি ওয়্যারটা আগে নিয়ে আসি তাহলে কি হবে? ওয়্যার আই এ বার্ড, তাহলে ইফটা থাকবে না, শুধু ওয়্যারটা আগে আসবে। তাহলে ওয়্যার আই এ বার্ড, ওয়্যার আই ইউ, ওয়্যার আই ইউ, আই উড জয়েন। তাহলে আমি এখানে ওয়্যার দিলাম, এখানে কি পরে আবার ওয়্যার আসবে? ওয়্যার আই ওয়্যার এ বার্ড, ওয়্যার আই ওয়্যার ইউ, ইফ আই ওয়্যার ইউ আই উড জয়েন। ঠিক আছে, এখানে আসলে কোনো কিছু হবে না, এখানে হবে হচ্ছে নাথিং। আসলে এটা আমি প্যাচ লাগানোর জন্যই করছি, আপনাদের শেখানোর জন্য। পরীক্ষা হলে এইভাবে আসলে কেউ দিবে না। এখানে এখানে এরকমই ছিল, এখানে ওয়্যারই হবে, যদি অপশনে ওয়্যার আছে ওয়্যারই হবে, ঠিক আছে। তবে এটাই আমি পরবর্তীতে হয়তো আমি পেজ থেকে যখন দেখলাম সবাই ভুল করছে, আবার স্ক্রিনশট দিয়ে আবার পেজে দিয়েছিলাম, তখন একটা অপশন দিয়ে দিয়েছিলাম নাথিং, মানে কোনো কিছুই হবে না, অর্থাৎ নান। এখানে লিখছিলাম সম্ভবত নান। যদি নানটা এখানে দিয়ে দিতাম আপনারা বুঝতেন যে এখানে নান কোনো কিছুই হবে না, কারণ এখানে ওয়্যার দিলে ওয়্যার আই ওয়্যার হয় না কখনো। ওয়্যার আই ইউ, আমি যদি তুমি হতাম। এই প্যাচটা লাগাইছি আপনাদের বোঝার জন্য। এবার ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার। তাহলে আমাদের সেকেন্ড কন্ডিশনাল শেষ। এবার আসেন তাহলে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, এবার থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে কী বলছে? থার্ড কন্ডিশনাল সহজ হিসাব, পাস্ট পারফেক্ট। এখানে হবে পাস্ট পারফেক্ট, আর এখানে উড হ্যাভ কুড হ্যাভ এর পরে ভিতরি, যেমন দে উড হ্যাভ রিস্ট। এই যে দে উড হ্যাভ এরপরে ভিতরি, দে উড হ্যাভ রিস্ট। যদি ইনভার্সন হয় হ্যাডটা আগে চলে আসে, হ্যাড দে স্টার্টেড আর্লিয়ার দে উড হ্যাভ রিস্ট। তিনটা কিন্তু একই সেন্টেন্স। ইফ দে হ্যাড স্টার্টেড পাস্ট পারফেক্ট, উড হ্যাভ কুড হ্যাভ ভিতরি। ইফ দে হ্যাড স্টার্টেড, হ্যাডটা আগে চলে আসলে ইনভার্সন হয়, হ্যাড দে স্টার্টেড আর্লিয়ার। আমরা গতকাল পড়ছিলাম না, নো সুনার হ্যাড, তারপরে স্কার্সলি হ্যাড, বেয়ারলি হ্যাড। ওই যে দেখেন স্কার্সলি হ্যাড, যেমন আমরা গতকালকে কিছু বাক্য পড়ছিলাম, নো এস ডবল ও এন, নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন। দেখেন নো সুনার হ্যাড আই রিচড, এটা হচ্ছে সাবজেক্ট, মূল বাক্যটা ছিল আই হ্যাড রিচড, কিন্তু হ্যাডটা পরে না বসে হ্যাডটা আগে বসছে, কারণ এটাই হলো ইনভার্সন। তার মানে গতকাল আমি বলছিলাম যে আমাদের ইনভার্সন প্রচুর কাজে লাগে, এটাই কিন্তু সেই ইনভার্সন। তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স ছিল, আই হ্যাড রিচড দ্য স্টেশন। নো সুনার আই হ্যাড রিচড, অ্যাজ সুন অ্যাজ দিয়ে করা যায়। নো সুনার আই হ্যাড রিচড দ্য স্টেশন, এটা পাস্ট পারফেক্ট টেন্স, আই হ্যাড রিচড। যখন নো সুনার হলো জোর প্রদানের জন্য, তখন এই হ্যাডটা আগে চলে আসলো, ইনভার্সন হয়ে গেল। তার মানে নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, বেয়ারলি হ্যাড, তাই না? এগুলোর সাথে হ্যাড যুক্ত, কারণ এগুলো হচ্ছে ইনভার্সন। মূলত এগুলোর সাথে নো সুনারের সাথে হ্যাড যুক্ত না, আমরা মুখস্থ করার সুবিধার্থে নো সুনার হ্যাড একসাথে পড়ি, কিন্তু এখানে মূলত নো সুনার, এরপরে পাস্ট পারফেক্ট। এই নো সুনারের জন্য পাস্ট পারফেক্টের হ্যাড পরের থেকে আগে চলে এসে ইনভার্সন হয়ে গেল। সারা জীবন মুখস্থ করছেন কিন্তু জানেন নাই কেন এই হ্যাডটা আগে আসতেছে, এটাই হলো ইনভার্সন, ঠিক আছে, জোর প্রদানের জন্য। দেখেন ইফ দে হ্যাড স্টার্টেড, তারা যদি শুরু করতো, হ্যাড দে স্টার্টেড, তারা যদি শুরু করতো, দুইটার উচ্চারণ কিন্তু আলাদা। যেমন শুরু মানে উচিত, অর টু মানে উচিত, বুঝছেন? শুরু মানে হচ্ছে আপনার যেটা করা অবশ্যই উচিত, অর টু মানে হচ্ছে আপনার নৈতিক উচিত। আই শুড হেল্প দ্য পুয়ার, আই ওয়াট টু হেল্প দ্য পুয়ার। শুড মানে হচ্ছে উচিত, আর ওয়াট টু মানে হচ্ছে নৈতিকতার নৈতিক দিক থেকে উচিত, আপনার করা উচিত, ঠিক আছে? আপনি করলে হবে, না করলে হবে, উচিত মানে উচিত, আপনার করতেই হবে। যেমন একজন স্টুডেন্টের পড়া উচিত, একজন স্টুডেন্টের পড়া উচিত, মানে এখানে শুড হবে। অর টু কোথায় হবে?
ভিক্ষুককে ভিক্ষা আমাদের দেওয়া উচিত, দেশের যে অবস্থা ভিক্ষুককে ভিক্ষা দেওয়া উচিত, আমি না দিলে আমার ঠেকায় কে, তাই না? তার মানে এটা হচ্ছে নৈতিক উচিত। তার মানে সুর এবং অট্টের মধ্যে পার্থক্য আছে। ঠিক তেমনিভাবে দেখেন এই যে ইনভার্সানের মধ্যে একটু পার্থক্য। ইফ দে হ্যাড স্টার্টেড, তারা যদি শুরু করতো, হ্যাড দে স্টার্টেড, তারা যদি শুরু করতো, এগুলো তো ভাষা, আমরা তো গ্রামার হিসেবে শিখি, কিন্তু এগুলো তো হলো ভাষা, ভাষার মধ্যে টোন আছে, ঠিক আছে? যেমন ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম, ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম, ওয়ার আই এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম, টোন চেঞ্জ হয়ে যায়। তাহলে কি বলছে এটা? আমরা কি করতেছি? থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল মানে কি? পাস্ট পারফেক্ট, উড হ্যাভ, কুড হ্যাভ, বি3। তাহলে এখানে এখন পারবেন আপনারা নিজেরা সব। এটার অ্যান্সার দেন। ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ড, পাস্ট পারফেক্ট, ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ড হি উড হ্যাভ গট, বি3, হি উড হ্যাভ গট দ্য জব। সে যদি কঠোর পরিশ্রম করতো সে জবটা পেত। এবার আসেন এই যে জিরো কন্ডিশন। তাহলে জিরো কন্ডিশনাল প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। ফার্স্ট কন্ডিশনাল প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। সেকেন্ড কন্ডিশনাল পাস্ট ইনডিফিনিট, উড, কুড, মাইট, এরপরে V1। থার্ড কন্ডিশনাল পাস্ট পারফেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, V3। সহজ হয়েছে না? সহজ হয়েছে। আমরা আজকে আর না শিখি, অনেক শিখছি। কন্ডিশনালের আমার এক্সট্রা একটা শিট আছে, একটা ক্লাসই হবে পুরো কন্ডিশনালের উপরে। থার্ড কন্ডিশনাল ইনভার্সন। এখন তো সব শিখে গেছেন, ইনভার্সন শিখে গেছেন না? ইনভার্সন শিখে গেছেন। ইনভার্সন মানে ওই যে হ্যাডটা শুধু আগে আসে, আর কিছু না, নিজেরা প্র্যাকটিস করেন। হ্যাড ইউ কল্ড মি, ইনভার্সন কেন শিখালাম? পরীক্ষা হলে যখন এরকম বাক্য আসবে অনেকের বুঝতে কষ্ট হবে যারা নতুন। হ্যাড আই কল্ড ইউ এর মানে হচ্ছে ইফ ইউ হ্যাড কল্ড, তাহলে কি হবে? আই উড হ্যাভ কাম, আই উড হ্যাভ কাম, আই উড হ্যাভ কাম। ঠিক আছে? ঠিক আছে না? অ্যান্সার দেন তাহলে। আই উড হ্যাভ কাম। পজিটিভ তো প্রচুর করাইছি, করাইছি না? প্রচুর করাইছি পজিটিভ। পজিটিভ আজকে আর করাবো না। এমসিকিউতে প্রচুর করাইছি। কিছু ভার্ব আছে যার পরে পজিটিভ হয়, যদি সাবজেক্ট আসে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যদি অবজেক্ট আসে তাহলে ভার্বের V3 হয়। প্যাসিভ পজিটিভ মানে ওইটা, সাবজেক্ট আসলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট আসলে ভার্বের V3। এটা হচ্ছে পজিটিভ। অবজেক্ট যখন আগে চলে আসে এটাকে বলে প্যাসিভ পজিটিভ, মানে প্যাসিভ হয়ে যাওয়ার কারণে অন্যকে দিয়ে কাজটা করি না, তখন ভার্বের V3 হয়। প্রচুর বোঝাইছি এমসিকিউতে, আজকে আর বোঝাবো না। অ্যান্সার দেন। ইংরেজি একেবারে রিংটন শুনুন। রিংটন শুনে তারা অ্যান্সার দেন, আর রিংটনে আমার কপিরাইট না আসে। মোবাইল বলতেছে ক্লাস শেষ করতে। দ্রুত দ্রুত। রুমাইসা নূর, তাবা, তাই না? হিজ হাউস আছে, এটা তাহলে কি? এটা হচ্ছে প্যাসিভ পজিটিভ, মানে অবজেক্ট আগে চলে এসে। হিজ হাউস পেইন্টেড, এটা কি হবে? হি হ্যাড দ্য বয়, এই যে সাবজেক্ট এসে, তার মানে এটা পজিটিভ। ওটা ছিল প্যাসিভ পজিটিভ, এটা পজিটিভ। দ্য বয়, হি হ্যাড দ্য বয় ক্লিন, তাই না? স্যারকে বাসায় থাকতেছে না, বাসায় আমার থাকতেছে না। আমি মূলত 1.5 ঘন্টার বেশি ক্লাস কন্টিনিউ করবো না, আমার কষ্ট হয়ে যায় ক্লাস শেষ। এই জন্য মোবাইল আরাম দিচ্ছে বারবার, মানে আমাকে ক্লাস শেষ করতে বলতেছে। ঠিক আছে? ক্যান নট, বাট, এগুলো আমরা প্রচুর করছি না এমসিকিউতে শেষ করে ফেলছি। এখন বাকিটা আপনারা নিজেরা প্র্যাকটিস করেন। ক্যান নট বাটের পরে কি হয়?
ক্যানট ভার্ব, এটা সুন্দর করে বাংলা ব্যাখ্যা সহ দেওয়া আছে। আমরা এমসিকিউতে প্রচুর শিখছি, এখানে বাংলা ব্যাখ্যা সহ দেওয়া আছে, নিজেরা শিখে নিন। বাংলা ব্যাখ্যাগুলো দরকার। যেমন আই ক্যানট বাট লাভ অ্যাট হিজ জোক, তার জোকে আমি না হেসে পারলাম না, বা আমি না হেসে পারি না। পারলাম না এটা হবে যখন কুড নট থাকে। এখানে যদি কুডেন্ট থাকতো অতীতের ঘটনা, আমি তার জোকে না হেসে পারি না, পাস্টের ঘটনা। এটা ক্যান নট বাট, তার মানে তার আমি জোক শুনে আমি না হেসে পারি না, এটা হচ্ছে পারি না হবে, পারলাম না, পারি না। পারলাম না মানে অতীতের ঘটনা। যদি কুড থাকতো তাহলে পারলাম না। তার জোক শুনে আমি না হেসে পারি না, ক্যান নট প্রেজেন্টের ঘটনা। যদি কুড নট হতো পাস্টের ঘটনা। ঠিক আছে, তাহলে ক্যান নট বাটের পরে ভি অন হয়, ক্যান নট বাটের পরে ভি অন হয় টেল, আর ক্যান নট হেল্পের পরে ভার্বের প্রেজেন্ট আইএনজি হয়। ক্যান নট হেল্প অর্থ একই, ক্যান নট বাট এবং ক্যানট হেল্প একই অর্থ। যদি ক্যানট হেল্পের পরে ভার্বের আইএনজি হয়। এটা আমরা প্রচুর করছি, তাই না? দেখেন, ইউ ক্যানট হেল্প থিঙ্কিং অ্যাবাউট দ্য এক্সাম। সামনে তোমার পরীক্ষা, তুমি পরীক্ষা নিয়ে না ভেবে থাকতে পারো না, মানে পরীক্ষা নিয়ে তোমাকে ভাবতে হয়। তাহলে ক্যানট হেল্পের পরে যদি ভার্ব আসে আইএনজি হয়। ঠিক আছে, তাহলে কি হবে? ইউ ক্যানট হেল্প লাফিং হুয়েন আই হিয়ার দ্য স্টোরিজ। আমি যখন স্টোরি শুনি আমি না হেসে পারি না, তাই না? গোল্ড ডিফারেন্স, মূল ডিফারেন্স হচ্ছে ক্যানট ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ক্যানট হেল্পের পরে ভার্বের আইএনজি হয়। আই ক্যানট বাট স্মাইল, আই ক্যানট হেল্প স্মাইলিং। এটা হচ্ছে মূল রুল একেবারে এখানে সংক্ষেপে। ঠিক আছে, চাকরির জন্য অনুশীলন। আই ক্যানট বাট স্মাইল, আই ক্যানট হেল্প স্মাইলিং। শেষ হয় না কেন? 46 ফরবিড। দৌড়া, ক্লাস তো শেষ হতে চায় না। আমি কিন্তু অপ্রয়োজনীয় কোনো কিছু পড়াচ্ছি না, আপনার চাকরির জন্য যা জরুরি তাই পড়াচ্ছি, কিন্তু অনেক বেশি নিয়ে নিয়েছি। এগুলো আমি চাইলে বইয়ে দেখবেন যে এখানে আমি 46টা নিয়েছি, বইয়ে হয়তো 16টা নিয়েছে, 16টা বোঝাইছে। আর আমি তো প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বোঝাচ্ছি, এর জন্য সময় লাগতেছে। পরেন এখানে কি বলছে, ফরবিড এবং প্রহিবিট এগুলো নেগেটিভ শব্দ। এগুলোর সাথে আমি ওই যে লিস্ট আছে না, লিস্ট, আনলেস, লেস, এরপরে এগুলো নেগেটিভ শব্দ, এরপরে নেগেটিভ বাক্য ব্যবহার করা হয়, নেগেটিভ ব্যবহার করা হয় না, তাই না? আনলেসের পরে এগুলো ঠিক তেমনি ফরবিড বা প্রহিবিট এগুলো নেগেটিভ শব্দ, না বোধক বাক্য, না বোধক শব্দ। তো এরপরে কি হয়? এরপরে নট বা নেগেটিভ শব্দ বসে না। যেমন দেখেন এই দুইটা বাক্য দেখেন, দ্য টিচার রিকোয়েস্টেড দ্য স্টুডেন্ট। শিক্ষক ছাত্রছাত্রীদেরকে বলছে নট টু চিট ইন দ্য এক্সাম। এক্সামে চিটিং না করতে, মানে নকল না করতে বলছে, কপি করতে না বলছে। ঠিক আছে, এখানে কি আছে? রিকোয়েস্টেড। শিক্ষক ছাত্রদেরকে অনুরোধ করছে। কি অনুরোধ করছে? নট টু চিট ইন দ্য এক্সাম, পরীক্ষায় চিটিং না করতে। তার মানে এখানে কিন্তু এই যে নট আসছে, মানে না। রিকোয়েস্টের পরিবর্তে আমি যখন ফরবিড শব্দটা ব্যবহার করলাম, দ্য টিচার ইজ রিকোয়েস্টেড, পাস্ট ইনডিফিনিট আছে, ঠিক আছে? ফরবিড এটা প্রেজেন্টে আছে। দ্য টিচার ফরবিডস স্টুডেন্ট, শিক্ষক ছাত্রছাত্রীদেরকে বারণ করে টু চিট ইন দ্য এক্সাম, পরীক্ষায় চিটিং করতে। এখানে কিন্তু নেগেটিভ নাই, এখানে কিন্তু নেগেটিভ ছিল। যখন আমি এখানে ফরবিড শব্দটা দিয়েছি তখন এখানে আর নেগেটিভ আসবে না, কারণ ফরবিড নিজেই একটা নেগেটিভ শব্দ, অর্থ কিন্তু একই। শিক্ষক ছাত্রছাত্রীদের অনুরোধ করে পরীক্ষায় চিটিং না করতে, এখানে না আসছে কারণ এখানে রিকোয়েস্ট ছিল। রিকোয়েস্টের পরিবর্তে যখন আমি ফরবিড শব্দটা ব্যবহার করছি, ফরবিড নিজেই না শব্দ, এখানে না আছে এর মধ্যে, তার মানে এখানে না হবে না। শিক্ষক ছেলেমেয়েদেরকে চিটিং করতে বারণ করলো। ওই বারণ করা মানেই হচ্ছে না করতে বললো। ঠিক আছে, তাহলে দেখেন এখানে নট টু চিট হয়, কিন্তু যখন ফরবিড শব্দটা হয় বা প্রহিবিট শব্দটা হয় তখন এখানে প্রেজেন্ট হয়, ইনফিনিটিভ হয়, মানে নেগেটিভ শব্দ আসে না। এটা দেখেন, দ্য ল প্রহিবিটস স্মোকিং ইন পাবলিক প্লেস। ল
ল বলে মানে আইন বলে স্মোকিং না করতে, বা আইন স্মোকিং করতে পাবলিক প্লেসে বারণ করে। ওখানে নট টু স্মোক বা ডাজেন্ট প্রোহিবিট এগুলো হবে না, ঠিক আছে। নট টু প্লে, এখানে নট টু প্লে হবে না, এখানে টু প্লে হবে। এই যে নট টু প্লে হবে না, এখানে টু প্লে হবে, ঠিক আছে। দ্য গভর্নমেন্ট প্রোহিবিটস ইউজ অফ প্লাস্টিক ব্যাগ, গভর্নমেন্ট আপনাদেরকে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করতে বারণ করে, ঠিক আছে। দ্য গভর্নমেন্ট প্রোহিবিটস দ্য ইউজ অফ প্লাস্টিক ব্যাগ, এখানে হয়েছে নট টু ইউজ দ্য প্লাস্টিক ব্যাগ হবে না, ঠিক আছে। আসেন তাহলে বলছে কি যে ফরবিড এবং প্রোহিবিটস এই দুইটা শব্দ হচ্ছে নেগেটিভ শব্দ, বারণ করা, নিষেধ করা। এরপরে আবার নেগেটিভ শব্দ ব্যবহারের দরকার নেই। আর 3টা রুল আছে। এম ইজ R2, M2 ইজ টু R2, এগুলো আমি দেখাইছি। কোথায় দেখাইছি বলেন তো? MCQর ভিতর দেখাইছি। ওয়াজ টু, M2 ইজ টু, এগুলো বাধ্যবাধকতা বোঝায়। আই এম টু গো, আমাকে যেতে হয়। আই হ্যাড টু গো, আমাকে যেতে হয়েছিল। আই ওয়ার টু গো, আমাকে যেতে হয়েছিল। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই উইল হ্যাভ টু গো, আমাকে অবশ্যই যেতে হবে। এখানে দেখেন সুন্দর করে ব্যাখ্যা আছে। আই অ্যাম টু গো, আমাকে যেতে হয় বা আমাকে যেতে হবে। আই ওয়ার টু গো স্টার্ট, আমাকে শুরু করতে হয়েছিল। শি হ্যাজ টু সাবমিট, তাকে সাবমিট করতে হয়। আই উইল হ্যাভ টু লিভ, আমাকে লিভ করতে হবে। উইল হ্যাভ টু বাধ্যবাধকতা, আমাকে লিভ করতে হবে। এখানে স্টার মার্ক দিয়ে রাখছিলাম। আমাদের চাকরি পরীক্ষায় এখন এইটা আসে, উইল হ্যাভ টু। উইল মানে হচ্ছে বাধ্যবাধকতা, হ্যাভ টু মানে বাধ্যবাধকতা। আসলে উইল হ্যাভ টু একসাথে বসে না, কিন্তু আমাদের দেশে এখনও এইগুলো ব্যবহৃত হয়, ঠিক আছে। হি হ্যাড টু ফিনিশ মানে তাকে শেষ করতে হয়েছিল। শি হ্যাজ টু ফিনিশ, শেষ করতে হয়। হ্যাড টু ফিনিশ, শেষ করতে হয়েছিল। বাংলাগুলো কেমন হবে এখানে কিন্তু দিয়ে দিয়েছি, জানেন। দে ওয়ার টু স্টার্ট, তাদের শুরু করতে হয়েছিল। আসলে এগুলো আমরা পরে আরও ব্যাখ্যা করব। এই যে মাস্ট মানে বাধ্যবাধকতা, হ্যাভ টু মানে বাধ্যবাধকতা। মাস্ট এবং হ্যাভ টু একসাথে হয় না। আই হ্যাভ টু সাবমিট মানে আমাকে সাবমিট করতে হয় বা সাবমিট করতে হবে, মানেই হচ্ছে আই মাস্ট সাবমিট, আমি অবশ্যই সাবমিট করব। আই মাস্ট, আমি অবশ্যই। আই হ্যাভ টু, অবশ্যই। মাস্ট মানে বাধ্যবাধকতা, হ্যাভ টু মানে বাধ্যবাধকতা। তাহলে মাস্ট হ্যাভ টু একসাথে হয় না। ঠিক তেমনি উইল হ্যাভ টু একসাথে হয় না, কারণ উইল মানে হচ্ছে বাধ্যবাধকতা, হ্যাভ টু মানে বাধ্যবাধকতা। কিন্তু আমাদের দেশীয় এক্সামে এখনও এইগুলো দেখা যায়। দে উইল হ্যাভ টু ফলো, তাদেরকে ফলো করতে হবে। ইউ মাস্ট হ্যাভ টু সাবমিট, তোমাকে অবশ্যই সাবমিট করতে হবে। ইউ হ্যাভ টু সাবমিট, তোমাকে করতে হয়, ঠিক আছে। তার মানে এই যে M2 ইজ টু R2 এগুলো মানে বাধ্যবাধকতা, ঠিক আছে। এই যে এখানে সুন্দর করে বলে দিয়েছি যে ভবিষ্যতে বাধ্যবাধকতা, 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 ঠিক আছে। আই এম টু গো, আমাকে যেতে হয়। আই ওয়ার টু গো, আমাকে যেতে হয়েছিল। আই উইল হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই মাস্ট হ্যাভ টু গো, আমাকে অবশ্যই যেতে হবে। এই যে শুড এবং উইল, শুড মানে উচিত, অট টু মানে উচিত, ঠিক আছে। এগুলো আমরা করছি না, করছি। তবে একটু আমি যে ব্যাখ্যাটা দিলাম, শুড মানে উচিত, অট টু মানে নৈতিক উচিত, সে ব্যাখ্যাটা এখানে নাই, আপনাদের এগুলো দরকারও নাই, ঠিক আছে। শুড হ্যাভ হলে আবার পারফেক্ট পার্টিসিপল হয়ে যায়। V3 দেখছেন, শুড হ্যাভ এরপরে পারফেক্ট পার্টিসিপল হয়ে গেছে, কিন্তু শুডের পরে V1, অট টু এর পরে V1, শুডের পরে V1, কিন্তু শুড হ্যাভ হলে তখন কিন্তু আবার V3 হয়ে যায়, পারফেক্ট পার্টিসিপল, ব্যতিক্রম, ঠিক আছে। শুড হ্যাভ অ্যাপোলাইজড, পারফেক্ট পার্টিসিপল। বাংলা দেওয়া আছে। শেষ হচ্ছে না কেন? আর একটা রুল আছে 49, সেটাই শেষ, কারণ 50 তো আমরা আগেই করাইছি না। ক্লাসও 1 ঘন্টা, ক্লাস 1 ঘন্টা। যাক, ভালো লাগলো দেখে যে ক্লাস চলাকালীন সময়েও আমি দেখলাম যে 2-3 জন করছে, মানে পেমেন্ট করছে, টাকা পাঠাইছে, এটা মেসেজ আসছে, মেসেজ সরে গেছে। অনেক কষ্ট করি, আসলে অনেক কিছু দরকার, আর সব কিছুর জন্য আসলে টাকা দরকার। টাকা ছাড়া কোনো কিছু ভালো কিছু করা যায় না, প্রচুর টাকা দরকার।
ভালো কোনো কিছু করতে গেলে প্রচুর টাকা দরকার, টাকা ছাড়া সম্ভব না। রুল 49 বলছে কেসে, তখন অবশ্যই রুল 49 ওই যে আগেরটা যেটা দেখালাম এইটাই, যে মাস্ট হ্যাভ মাইট হ্যাভ এর পরে V3, এটা হচ্ছে পারফেক্ট মডেল। পারফেক্ট মানে কি হ্যাভেলের পরে V3 আসে। তাহলে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট মডেল আজকে ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হয়েছে। আই মাস্ট হ্যাভ ওর্ন মানে এটা যদি শুধুমাত্র মডেল হয় তাহলে এটা হয় আই মাস্ট উইয়ার মানে আমি অবশ্যই পরিধান করব। ইউ মাস্ট উইয়ার এ হেলমেট হোয়াইল রাইডিং বাইক, গাড়ি চালানোর সময় তুমি অবশ্যই হেলমেট পরবা। এটা হচ্ছে মডেল, সাবজেক্ট মডেল V1। এটা হচ্ছে পারফেক্ট মডেল। পারফেক্ট মানে কি হ্যাভ আসবে, তাহলে হ্যাভ আসলে এরপরে V3 আসবে। ইউ মাস্ট হ্যাভ ওর্ন, তখন এটা V3 হয়ে গেল। ঠিক আছে। হি মাস্ট হ্যাভ ফিনিশড, তাকে অবশ্যই শেষ করতে হবে দ্য ওয়ার্ক বাই নাও, এখনের মধ্যে। দে মাইট হ্যাভ মিসড, তারা ট্রেনটা মিস করে থাকবে। আই মাইট হ্যাভ ফরগটেন, আমি ভুলে গিয়ে থাকবো। ঠিক আছে। এখানে যতগুলো আছে দেখেন সব কিন্তু এই যে পারফেক্ট মডেল, এই একটা হচ্ছে শুধু মডেল, বোঝার জন্য রাখছি আপনাদের, বুঝতে পারছেন? এবার এখানে দেখেন কয়টা বাক্য রাখছি পারফেক্ট মডেল, আপনারা নিজেরা ফিল আপ করবেন। এখানে বলেছিলাম যে এই যে আই উইল হ্যাভ টু গো, এটা হয় না, কারণ উইল এবং হ্যাভ টু দুইটা একসাথে হয় না। কিন্তু আমাদের দেশে এখন অনেক চাকরি পরীক্ষা এটা আসে, যদি আসে তাহলে দিয়ে দিবেন। যাক, অবশেষে তীরে পৌঁছালাম। তার মানে MCQ 3টা, মূল শিট 3টা, 6টা ক্লাসের মাধ্যমে আমরা কি শেষ করলাম ভুলে রাখি, রাইট ফর্মস অফ ভার্ব শেষ করলাম। ভালো শেখাইছি, ভালো পড়াইছি, ভালো বুঝাইছি আপনাদেরকে, আমি স্যাটিসফাইড। আপনাদের কাজগুলো বলি। 1 নম্বর হচ্ছে আজকে যে 32 থেকে 50 মানে 21টা রুল দেখাইছি, এই 21টা রুল সব হোমওয়ার্ক দিবেন সুন্দর করে। ঠিক আছে। 2 নম্বর কাজ হচ্ছে আমি অনেক ভালো পড়াচ্ছি, ভালো শেখাচ্ছি, আপনারাও শিখতেছেন। আপনাদের কাছের বন্ধু যারা আছে তাদেরকে ওখানে নিয়ে আসেন, যে যা দেয়। ঠিক আছে। এত কম ফিতে পড়াই যে ছেলেমেয়েরা ফি দিয়ে ভর্তি হয়ে এরপর আর ক্লাস করতে আসে না। বেশি কম ফিতে পড়ালেই একটা অসুবিধা আছে, পড়াশোনা করে না, পড়াশোনা করবেও না। এই 200-400 টাকা দিছি, যা পড়লে পড়লাম, না পড়লে না। কিন্তু এই কোর্সটা যদি আমি 2000 টাকা করে রান করতাম, যে স্টুডেন্ট আসলে আসবে আর না রে, তাহলে কিছু ডেডিকেটেড স্টুডেন্ট পাইতাম যারা আসলেই পড়াশোনা করতো। তো আপনাদের কলেজ, আপনাদের বন্ধু টন্ধু যারা আছে তাদেরকেও আমাদের এখানে একটু কাম ব্যাক করাইয়েন। ঠিক আছে। কাম ব্যাক, এখানে একটু কাম ব্যাক করাইন। অন্য অন্য যেসব খারাপ কাজ আছে সেখান থেকে আমাদের এখানে কাম ব্যাক করাইন, মানে ফিরাইয়ে নিয়ে আসেন। সবাই একটা কমেন্ট দেন, আগে জব পরে সব। এটা হচ্ছে আপনাদের 3 নম্বর। এটা হচ্ছে আপনারা কমেন্ট দিতে চলে যাবেন। রাইট ফর্মস অফ ভার্ব পানি পানি হয়ে গেছে। কমেন্ট দিচ্ছে কে? জান্নাতুল ইসলাম। এখানে কিন্তু শুধু রাইট ফর্মস অফ ভার্ব তা না, রাইট ফর্মস অফ ভার্ব ছাড়াও এখানে আরও অনেক 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 জিনিস শিখছেন, হাজার হাজার জিনিস শিখছেন। দেখেন এগুলো আপনারা যত ইংরেজি আমার ক্লাস করবেন, ইংরেজি জানার পরিমাণ আপনার বাড়বে, অজানার পরিমাণ কমবে। একটা সময় গিয়ে দেখবেন যে 40তম ক্লাস, ইংলিশে যদি 40টা ক্লাস করেন, আমার 40তম ক্লাসে গিয়ে দেখবেন যে আপনি ইংলিশে জানেন না এমন কিছু নাই, সব জেনে গেছেন। ওই গণিতের মতো বলছিলাম যে 60টা ক্লাস করবেন, 60তম ক্লাসে এসে দেখবেন যে আপনি গণিত সব পারেন, তাই না? মানে আপনি যত ইংরেজি করতেছেন আপনার জানার পরিমাণ বাড়তেছে, অজানার পরিমাণ কমতেছে। এবং বেসিক না শুধু, সব কিছু যথাযথ ব্যাখ্যা সহ, অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা সহ, যে ব্যাখ্যাগুলো আপনি বাংলাদেশের এই অনলাইনে আমি যেমন পড়াচ্ছিলাম কোথাও পাবেন না। যদি পান আমাকে দেখাইন, সব ভুং বাং ভুজুং বাজং পাবেন। 2-1জন ভালো শিক্ষক আছে, তাদের ক্লাস কেউ করে না, ভালো পড়ায়। ওই যে আশরাফুল স্যার আছে, আশরাফ স্যার মনে হয় আছে, হোয়াইট বোর্ডে ক্লাস নেয়, খুব ভালো পড়ায়। ওনার পড়ানো আমার খুব ভালো লাগছে। উত্তরবঙ্গে বাড়ি, একটু সামলা করে কালো কালো। আর বেশিরভাগ ওই যে অমুক ভাই তমুক ভাই আছে, দেখি যে সব বিভিন্ন রকম রুল থিওরি দেখায়। কী কী থিওরি? APBN থিওরি। মনে করেন এই যে 50 নম্বর ফ্রেজ পড়াইতে আসছি, APBN VB ZZ এরকম থিওরি দেয়, থিওরি মুখস্থ করায়।
তা ক্লাস শেষ হলো, অনেক কষ্ট করে ক্লাস নিলাম। আমি পেজ থেকে প্রতিদিন কি করি, একটা পোস্ট দিই যে আমার আজকের ক্লাসটা কেমন লাগলো। ভালো লাগলে আপনারা পেজ থেকে একটু সবাই রিভিউ দিয়ে আসেন। তো আজ এ পর্যন্ত, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। অপেক্ষায় রইলাম কয়েকটা কাজের। একটা হচ্ছে আপনারা একটু রিভিউ দিবেন, 2 নম্বর হচ্ছে আপনাদের বন্ধুদেরকে একটু নিয়ে আসেন, বললেন আমাদের এখানে ক্লাস হচ্ছে ভালো। আপনারাই তো শুরু শিখবেন। আমি বলছিলাম না একদিন যে আপনিই দেখবেন যে আপনার খুব কাছের বন্ধুটা একদিন ভিক্ষা করতেছে। কারণ কি, ওই যে বন্ধুদেরকে আমরা টেনে তুলি না, আপনি যদি আজকে একটু হেল্প করেন, দেখবেন যে আপনার এই বন্ধুটি একদিন ভালো একটা জায়গায় জব করতেছে। কারণ বললাম না, এই গোপীবাগ এলাকায় শুক্রবারে শনিবার দেখি প্রচুর হাজার হাজার ভিক্ষুক, ঢাকার শহরে লক্ষ লক্ষ ভিক্ষুক। এরা কারা? এরা একটা সময় আমাদেরই বন্ধু ছিল। এই বাংলাদেশ ব্যাংকের সামনে একজন ভিক্ষুক ভিক্ষা করে, ওর কাছে যে জিজ্ঞাসা করেন যে আপনার বাড়ি কোথায়, আমার বাড়ি নোয়াখালী। তো আপনি এমন অবস্থায় কেন, আপনার বন্ধুরা কোথায়? উনিই বলবে যে আমার বন্ধু তো এই পিছনে, এই ওয়ালের পিছনে বাংলাদেশ ব্যাংকে একজন চাকরি করে। উনি বাংলাদেশ ব্যাংকের সামনে বসে ভিক্ষা করে, অথচ ওনার বন্ধু, উনি যাদের সাথে পড়াশোনা করছে প্রাইমারি হাই স্কুলে, তারাই কি ওই বাংলাদেশ ব্যাংকের বড় পোস্টে চাকরি করতেছে, তাই না? মানে এইরকম যেন না হয়। আমরা চাই যে আমরা সবাই ভালো পর্যায়ে যাই, সবাই ভালো পর্যায়ে উঠে আসি। আমি আসলে প্রাইভেটে পড়াচ্ছি টাকা নিয়ে, আমার এটা ভালো লাগে না, কিন্তু পড়াতে বাধ্য হচ্ছি কারণ অর্থের দরকার আছে। আমি যদি ভালো একটা সাপোর্ট পেতাম, একটা ফিডব্যাক পেতাম, একটা স্পন্সর পেতাম, ভালো একটা স্পন্সর, তাহলে আমি ফ্রিতেই পড়াইতাম। তো আপনারা একটু রিভিউ দিবেন, আপনাদের বন্ধুদেরকে এখানে অবশ্যই বলবেন নিয়ে আসতে, হিংসা করবেন না, কারণ আপনাদের বন্ধুদের আনলে আপনারই লাভ। আমরা প্রচুর হিংসা করি বন্ধুদের নিয়ে, আর সব থেকে আমাদের বন্ধুদের আমরা সবসময় খারাপ পথে টানি। আপনার বন্ধুরাও দেখবেন সবসময় আপনাকে খারাপ পথে টানে। খুব কম বন্ধুই আছে আপনাকে যে বলবে আয় পড়তে বসি, কিন্তু 100 জনের ভিতরে একজন বলবে পড়তে বসি, 99 জনই বলবে চল গাঞ্জা খাই, চল বিড়ি সিগারেট খাই, চল পার্টিতে যাই। তার মানে আপনার খুব কাছের বন্ধুগুলোকে যদি এখানে নিয়ে আসেন, তাহলে আপনি ভালো করবেন। আপনার নিজের ভালোর জন্য হলেও আপনার কাছের বন্ধুগুলোকে এখানে নিয়ে আসা উচিত। আর হোমওয়ার্ক তো দিবেনই। আজকে পর্যন্ত, শুভরাত্রি। আগে জব, পরে সব। ক্লাস ভালো হয়েছে না? ভালো হয়েছে, আমার কাছে ভালো লাগছে। আজকে 64টা ক্লাস দিলাম আমি। 64টা ক্লাসের মধ্যে আমার